তো স্টার্ট করে ফেলি, কি বলো? চলো একদম শুরুতে কি আজকের পড়া হচ্ছে কনিক। ওকে, ফার্স্ট অফ অল বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। তোমরা জাস্ট আমাকে একটু কোঅপারেট করবা। আমি যেদিনকার যা যা পড়াবো ওই দিন বাসায় একটু ওগুলো মেনে চেলে দেখবা, বিভিন্ন বই খাতা ঘাটবা, আর যেগুলো প্রবলেম হয় ওগুলো হচ্ছে গিয়ে ওই উইকের প্রবলেম সলভিং এর মধ্যে দিয়ে দিবা। ওকে, পোস্ট ওখানে কমেন্ট করে দিবা, দেখে ফেলো। যদি একদম শুরু থেকে বলি, মনে করো তোমরা এই জিনিসটা হয়তো অনেকবারই ফেস করেছো, ছেলে হওয়ার মেয়ে হওয়ার সবার ক্ষেত্রে এটা সত্য হয়। সেটা হচ্ছে ধরো তুমি যখন নাকি চুল শ্যাম্পু করো তখন কেমন থাকে? চুলটা স্ট্রেট হয়ে থাকে অনেকটা। চুল শ্যাম্পু করলা বা কন্ডিশনার যখন দিবা তুমি দেখবা চুল অনেকটা স্ট্রেট হয়ে যাবে। ওকে, তো মনে করো তোমার মাত্র চুল শ্যাম্পু করেছো, তখন ওই একটা চুল থাকে এরকম। আচ্ছা, ধরো এর পরের দিন দেখবা কি ওটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, একটু কোকড়ে যায়, জিনিসটা একটু বাঁকা হয়ে যায়। কিরকম বাঁকা হয়? ধরো এর একদিন পরে জিনিসটা এমন হয়ে যায়, এমন হয়। ধরো আরো 2 দিন, ধরো তুমি গোসল করো নাই বা শ্যাম্পু করো নাই, কিছু একটা দেখবা আরো বাঁকা হবে, আরো বাঁকা হয়ে যাবে। ওকে, ধরো কোনো কারণে কেউ 7 দিন ধরে শ্যাম্পু করলো না, তখন ওখানে জট বেঁধে যায়। জট মানে কিরকম? এই ধরো এরকম গোল হয়ে যায় জিনিসটা। এখন মনে করো কেউ কোনো কারণে কোথাও আটকা পড়েছে, গোসল করার টাইম পাচ্ছে না বা হচ্ছে কি শ্যাম্পু করার টাইম পাচ্ছে না, তখন আলটিমেটলি কি হবে? ধরে নাও জাস্ট সাপোজ 1 মাস হয়ে গেছে, কি হবে? এরকম গোল হয়ে যাবে না? জট পেকে যাবে না? দেখো জিনিসটা সিম্পলি চিন্তা করা যায় যে প্রথমে যেদিন মাত্র শ্যাম্পু করলাম চুলটাকে একদম স্ট্রেট, এর একদিন পরে চুলটা হালকা একটু বাঁকা রূপ ধারণ করে, আরো 2-3 দিন পরে একদম বাঁকা হয়ে যায়, 1 সপ্তাহ চলে গেলে ওর থেকে তোমার হয়ে যাবে, জট পেকে যাবে, কুকড়ে যাবে, গোল টাইপের হয়ে যায়, আর অনেক পরে বলা যায় এটাকে আরো গোল করে দিলাম, এই অবস্থা। ওকে, তো কনিক জিনিসটা অ্যাকচুয়ালি এই টাইপের অনেকটা, যে একটা জিনিসকে ধীরে ধীরে বাঁকা করতে থাকলে দেখো এরকম আসে। কনিকের সাথে এটা একটা ব্যাপক রিলেশন আছে। আমাকে একটু বুদ্ধি করে চিন্তা করে বলো, এইটা দেখে কার মতো লাগে, এই দাগটা দেখে কার মতো লাগে? যারা ফার্স্ট পেপার আমার কাছে করছো ওদের তো সরলরেখা পড়িয়েছি, আর যারা করছো না আমরা তারা তো পারোই, তারা তো এত এমনিই বোঝার কথা। তো একটু বলে ফেলো যে এইটা কার মতো লাগে দেখে, একটু দেখে জানাও তো দেখি। খুব দ্রুত বলে ফেলো এটা কার মতো লাগে দেখে। এটা দেখে মনে হয় সরল রেখার মতো, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের সরল রেখা, এটা হচ্ছে আমাদের সরল রেখা। তারপর সরল রেখা থেকে একটুখানি বাঁকা হয়ে গেলে, হালকা একটু যদি আমি বাঁকা করে দিই, এই ফরম্যাটটা পাওয়া যায়। এটা থেকে আরেকটু বাঁকা করে দিলে এই ফরম্যাটটা আসে। আরো যখন বাঁকা করে দিব তোমার 2টা পার্ট লেগে যাবে, এই ফরম্যাট আসে। যদি এটাকে আরো গোল করতে চাই, আরো বাঁকা করতে চাই, আরো মসৃণভাবে বাঁকা করতে চাই, বৃত্তের মতো হয়ে যায়। তারপরে আমরা জানি, আমরা চিনি কোনটা কোনটা। আমরা এখন পর্যন্ত চিনি হচ্ছে গিয়ে এই দাগটা আর এই গোলাটা। এই গোলাটার নাম কি? নাম হচ্ছে বৃত্ত। উই অল নো দিস, রাইট? আমরা মোটামুটি এটা জানি। আর ওই শ্যাম্পুর বাজে উদাহরণটা দেওয়ার জন্য আমি দুঃখিত, এর চেয়ে ভালো উদাহরণ আমার মাথায় আসে না, এটাই মতো আর কি। যাই হোক, দেখো তো কথা হচ্ছে এইটা সরল রেখা, এটাকে বাঁকা করতে থাকলে ধীরে ধীরে গোল হয়ে যাবে, এটা হচ্ছে বৃত্ত। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা যতগুলো দাগ আছে, ধরো বিভিন্ন তোমার দাগ, প্যাটার্ন, এইরকম নানান ধরনের দাগ, এই দাগগুলোকে আমরা প্যাটার্ন খুঁজে খুঁজে আমরা কিছু নির্দিষ্ট ক্লাসে ক্লাসিফাই করি, নির্দিষ্ট ভাগে ক্লাসিফাই করে ফেলি। যেগুলোর মধ্যে তোমার সরল রেখা আছে সেগুলো আগে একদম সোজা যাবে, যেগুলো নাকি গোল টোল হয় ওগুলোর মধ্যে বৃত্ত আছে, কর্নিক আছে এবং আদার্স আছে। তো দেখো এটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে বৃত্ত। ওকে, এর মাঝখানে যেই তিনটা আমরা পাচ্ছি, এই সরল রেখা আর বৃত্ত ছাড়া যেই তিনটা আমরা পাচ্ছি, এই তিনটাই হলো বেসিকলি তোমার কনিক। এই তিনটাই হলো কি? কনিক। এই তিনটাই হচ্ছে কনিক। এই তিনটা নিয়েই এত পড়াশোনা, এত কঠিন, ভয় লাগে, কি জানি পড়ায়, মানে সবাই অস্থির। কনিক, বুঝছো? এটাই হচ্ছে কনিক, এটাই হচ্ছে আমাদের বেসিক কনিক। দেখে ফেলো। ওকে, সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ যারা মোটিভেট করেছো আমাকে, ওই বেস্ট হয়েছে বলে। যাই দেখো, তো কথা হচ্ছে এটা সরল রেখা, এটা বৃত্ত, মাঝখানে যা আছে এরাই হচ্ছে কনিক। কথা হচ্ছে ভাইয়া তো এগুলো পড়ে লাভ কি? আমি এটাকে তিনটা একটু একটু বাঁকা হয়েছে, এটা আলাদা করে পড়ার দরকারটা কি? এটা তো আমি এই তিনটাকে একটা কনিক নাম দিয়ে দিই, এটাও তো করা যায়। ব্যাপারটা হচ্ছে যে তোমার এই তিনটা বা আলাদা আলাদা কাজে লাগে, তিনটা আলাদা আলাদা করে কাজে লাগে, আলাদা আলাদা কাজ করা যায় এগুলো দিয়ে, এবং খুব বেশি কাজে লাগে, রিয়েল লাইফে খুব বেশি কাজে লাগে। ওকে, দেখি আমরা কি কি করতে পারি। একদম যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি একদম তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, যে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করতে চাই যে দেখো এই প্রথমটা ওর একটা সুন্দর নাম আছে,
সুন্দর নাম আছে, কি নাম? অধিবৃত্ত। দেখো এইটা অনেকটা বৃত্তের মতো না, এটা এটা এই জিনিসটা অনেকটা দেখতে বৃত্তের মতো না, বাট বৃত্তের চেয়ে একটু কম। মনে করো বলে যে পুলিশ কমিশনার আর আরেকজন উপকমিশনার, ধরো বলে সচিব আরেকজন উপসচিব, মানে কম কম সচিব, এরকম। এটাও বৃত্তের মতন কিন্তু একটু কম কম বৃত্ত, পুরো মানে গোল ঠিক আছে বাট একদম বৃত্তের মতো না, তাহলে এটা কি হবে? উপবৃত্ত। দ্যাটস ইট, এটা হচ্ছে উপবৃত্ত, মানে একটু বৃত্তের মতোই, একদম বৃত্তের মতোই বাট কম কম। আর এটা হচ্ছে বেশি বেশি হয়ে গেছে, মানে গোল ঠিক আছে বাট এমন অবস্থায় যে সরল রেখা হয়ে যায় কিছু একটুখানির জন্য। আচ্ছা, আর এই দুইটার মাঝখানে যেটা, এটার নাম হচ্ছে পরাবৃত্ত, এটার নাম হচ্ছে পরাবৃত্ত। ওকে, তাহলে দেখে ফেলো যে আমি যদি একটা সোজা দাগ টানি, এইটাকে বলবো আমি সরল রেখা, সোজা দাগটাকে বলবো আমি সরল রেখা। যদি এটাকে হালকা একটু বাঁকা করে দেই, নাম দিব কি? অধিবৃত্ত। যদি এটাকে আরো বাঁকা করি, হয়ে যাবে পরাবৃত্ত। যদি বাঁকা করতে করতে এমন ভাবে করি যে দুই দিকে মিলে যাচ্ছে, ওইটা হবে উপবৃত্ত। এন্ড আলটিমেট যেটা গোল একদম, ওটা হচ্ছে বৃত্ত। ওকে, আশা করি এইটুকু বুঝেছো। দেখি ক্লিয়ার আছে কিনা সবকিছু। ওকে, হ্যাঁ, এখন দেখো কথা হচ্ছে তোমাকে এগুলো কই কেমনে কি পড়াবে। বেসিক্যালি এটাকে পড়ি আমরা ম্যাথ 1 এ, পেপার 1 এ চ্যাপ্টার 3 তে। এটাকে পড়ি আমরা ম্যাথ 1 এ চ্যাপ্টার কততে 4 এ। আর এই তিনটা মিলে আমরা পড়ি হচ্ছে গিয়ে ম্যাথ 2 তে চ্যাপ্টার 6 এ, চ্যাপ্টার 6 এ পড়ি। আচ্ছা, এটা হচ্ছে 6.1 এ বা 6a তে থাকে, তারপরে এটা থাকে 6.2 তে, আর এটা নিয়ে পড়াশোনা করে 6.3 তে। এই তিনটা জিনিস নিয়ে তিনটা আলাদা অনুশীলনী আছে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্স দেয় ওদেরকে ম্যাথমেটিশিয়ানরা, বাট অ্যাকচুয়ালি ওরকম কিছুই না, আহামরি কিছুই না। ওকে, তো যাই হোক, চলো স্টার্ট করে ফেলি যে এগুলো নিয়ে কি কি পড়াশোনা এবং আমি কেমনে বুঝবো যে কোনটা কি। এখন দেখো, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, তুমি আমাকে একটু বুদ্ধি করে বলো তো দেখি, একটা সরল রেখা আছে, সরল রেখায় আমি বুঝবো কেমনে? বা যে কেউ, আচ্ছা একজন আমাকে বলো বৃত্তের সংখ্যা কি, একটু একটু চিন্তা করে বলো। ছোটবেলায় স্কুল ভর্তি পরীক্ষায় আসতো এটা, বৃত্ত কাকে বলে, বা একটু চিন্তা করো দেখি যে বৃত্ত আমি বুঝবো কেমনে, বৃত্তের সংখ্যাটা কি জানো? বৃত্ত কি জিনিস জানি? বৃত্ত আমি একটু হেল্প করে ফেলি। মানে এইখানে প্রত্যেকটা জিনিসের নিজস্ব কিছু গুণাবলী আছে, নিজস্ব কিছু ধর্ম আছে। ওকে, যেমন হচ্ছে বৃত্তের ব্যাপারটা কিরকম? বৃত্তের ব্যাপারটা হচ্ছে এমন যে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের উপরে যতগুলো বৃত্ত, দেখো একটা কথা বলে দিই, এই দাগটার নাম বৃত্ত, পুরো ভিতরের জায়গাটা বৃত্ত না, ভিতরের জায়গাটা বৃত্ত না। এই যে নীল কালার একটা দাগ দেখতে পাচ্ছ না, এই দাগের নাম বৃত্ত। অনেকে মনে করে কি যে এই পুরো অংশটা মনে হয় বৃত্ত, ভিতরের অংশ সহ বৃত্ত না। এই ভিতরের অংশটা বলা যায় বৃত্ত দ্বারা আবদ্ধ অংশ, বুঝছো? এই দাগটার নাম ত্রিভুজ, এই ভিতরের পার্ট কিন্তু ত্রিভুজ না। এই যে লাল কালারের যে চারদিকে তিন দিকে তিনটা দাগ, এই দাগের নাম ত্রিভুজ। এই জিনিসগুলো কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করা লাগবে, বাংলাদেশে কেন জানি এগুলো শেখায় না। এই দাগের নাম ত্রিভুজ, এই দাগের নাম বৃত্ত। ওকে, তাহলে হচ্ছে কি এই দাগটার নাম বৃত্ত। এখন আমাকে বলো যে এই বৃত্তের যে দাগটা আছে, গোল করে যে দাগটা, এই দাগটার মধ্যে আমি যদি বিভিন্ন বিন্দু চুজ করি, মনে করো এই বিন্দু, এই বিন্দু, এইসব বিন্দুগুলো যদি আমি চুজ করি, এটা আবার হচ্ছে গিয়ে ইলেকট্রনের কক্ষপথ বিবরণ, মানে বিন্দু আর কি। ওকে, যদি আমি বিভিন্ন বিন্দু নেই, বিন্দুগুলোর মধ্যে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে এই প্রত্যেকটা বিন্দুই না মাঝখানে একটা নির্দিষ্ট বিন্দু যার নাম হচ্ছে কেন্দ্র, ওই কেন্দ্র থেকে সমান সমান দূরে থাকে। মানে কি? মানে হচ্ছে ধরে নাও এটা কেন্দ্র, এটা কেন্দ্র, প্রত্যেকটা সমান দূরে আর দূরত্ব থাকে প্রত্যেকটা, এটা তোমরা জানো, আমি জানি, কিন্তু এই তিনটা জিনিস বোঝাতে হলে এই জিনিসটা একটু বলে রাখা জরুরি আর কি। প্রত্যেকটা সমান সমান দূরে থাকে, তাই না বলো? মানে এই বৃত্ত দাগটার উপরে, এই নীল রঙের বৃত্ত দাগটার উপরে যে কোনো বিন্দু তুমি যদি চুজ করো, ওই প্রত্যেকটা বিন্দুই কেন্দ্র থেকে সমান সমান দূরে থাকবে। কতটুকু দূরে? আর দূরে। ওকে, তার মানে বৃত্তের ক্ষেত্রে যদি আমি কমন প্রপার্টি জানতে চাই যে এখানে কি ধর্ম, আমি এটা বলতে পারি যে প্রত্যেকটি বিন্দু কেন্দ্র থেকে সমান দূরবর্তী, প্রত্যেকটি বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, প্রত্যেকটি বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওয়াও, অনেকে ইংলিশে কষ্ট করে লিখেছে, থ্যাংক ইউ। কে লিখেছে আমি একটু থ্যাংক ইউ দিয়ে যাই। মেহরুন সংজ্ঞা, থ্যাংক ইউ। আর হচ্ছে ফাহিম রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য বলা যায়, বৃত্তের এই বিন্দুগুলোর গুণাবলী। যদি আমি বলি যে সরল রেখার মধ্যে তো অনেক অনেক বিন্দু আছে, অনেক অনেক বিন্দুতে সরল রেখা তৈরি না, এই বিন্দুগুলোর কি ধর্ম? কথা হচ্ছে সরল রেখার যে কোনো বিন্দুর ঢাল সমান, যে কোনো বিন্দুতে সরল রেখার ঢাল সমান, বা ও কখনো বাঁকা হয় না, ও সোজা পথে চলে। দুইটা কথার মিনিং একই, সকল বিন্দুতে ঢাল সমান যেই কথা, সোজা পথে চলে একই কথা।
তাহলে আমি কঠিনটা আর কেন বলবো, আমি সোজাটা বলি যে ও সোজা পথে চলে। সিম্পল কথা হচ্ছে সোজা পথে চলে। আর যদি ম্যাথের ভাষায় বলি, সকল বিন্দুতে ঢাল সমান, সকল বিন্দুতে ঢাল সমান। ওকে, সকল বিন্দুতে ওর ঢাল সমান। এটা কেমনে কি ভাইয়া, এই ঢালের ব্যাপারটা তো একটু, এটা সমস্যা নেই, সরলরেখা চাপ পড়াতে পড়াবো 3 ইসে, যাই হোক সরলরেখা চাপ পড়া এটা পড়ানো হবে, টেনশন না, কোনো কারণ নেই। আপাতত এটা বুঝো যে সরলরেখা হলে সরল পথে চলবে, বাঁকা হবে না, এবং এই কারণে সকল বিন্দুতে ঢাল সমান। আচ্ছা, আর বৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে একটা কথা খেয়াল রাখো, একটা ব্যাপার হচ্ছে ও বাঁকা হয় না, ও বাঁকা হয় না, আর ওর জন্য দেখো, ওকে বোঝানোর জন্য কারো সাপোর্ট দরকার হয় না, জাস্ট সিম্পলি আমি বলবো বাঁকা হয় না, বাট ওকে বোঝানোর জন্য, বৃত্তকে বোঝানোর জন্য, বৃত্ত ছাড়াও লাল রঙের একটা কেন্দ্র দরকার হয়, কেন্দ্রবিন্দুটা দরকার হয়, কেন্দ্র দরকার হয়। ওকে, তাহলে যদি একটু আরেকবার বলি, ধরো তুমি ঢাকা শহরের কোনো ভালো ভার্সিটিতে পড়ো, ওকে, বা তুমি বড় কোনো কোম্পানির মালিক, দেখো তখন কিন্তু তুমি বলবা আমি অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, বা আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি তোমাকে চিনানোর জন্য তুমি অন্য কারো নাম ধারণ করছো তখন, যে আমি অমুক অমুক ইন্ডাস্ট্রির মালিক, আমি অমুক ভার্সিটিতে পড়ি। তুমি দেখো কারো হেল্প নিচ্ছ তোমাকে আরো বড় করে তোলার জন্য। দেখো বৃত্ত কিন্তু একই, বৃত্ত সবকিছু ক্লিয়ার রাখার জন্য এই কেন্দ্র নামক বিন্দুটার হেল্প নিচ্ছে, বাট এই কেন্দ্র কিন্তু বৃত্তের মধ্যে না, কেন্দ্রটা কিন্তু বৃত্তের কোনো জিনিস না। বৃত্তের তো এই জিনিসটা দাগ, এই নীল দাগটা হচ্ছে বৃত্তের নিজস্ব প্রপার্টি, কেন্দ্র কিন্তু বৃত্তের কেউ না, বাট কেন্দ্র নিজেকে ঠিক রাখার জন্য, এই বৃত্ত নিজেকে ঠিক রাখার জন্য কেন্দ্রের হেল্প নেয়। বাট দেখো সরলরেখার দিকে তাকায় দেখো, ও ওকে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কারো হেল্প নেয় না, ও বলে আমি কোনো দিকে তাকাই না, আমি সোজা পথে চলি। ওকে, কিন্তু কণিকের ক্ষেত্রে ব্যাপার আছে। কণিক করে কি, কণিক হচ্ছে একটা সরল রেখার হেল্প নেয় নিজেকে প্রকাশ করার জন্য, এবং একটা বিন্দুর হেল্প নেয়, একটা বা দুইটা বিন্দুর হেল্প নেয়। ওকে, আমি জানি কথাটা একটু কেমন কেমন যেন লাগছে, আমি দেখাইলেই বুঝবা, আমি জানি কথাটা কেমন কেমন যেন লাগছে, আমি দেখাইলেই বুঝবা। ক্লাস তো অবশ্যই রেকর্ডে থাকবে, ক্লাস ডিলিট করবো কেন, এত দামি ক্লাস এগুলো ডিলিট করা যাবে না, পরে দেখে নিতে পারবা। কোন বই ফলো করবা কেউ কেউ জিজ্ঞেস করছো। আচ্ছা, বই ফলো করা আমি যেটা প্রেফার করি, আমার যেটা পছন্দের বই সেটা হচ্ছে গিয়ে তোমার কেতাব স্যার। আমি নিজেও না, আমি মানে ওর কেতাব স্যারকে কখনো দেখিনি, বাট দেখলে হয়তো আমি তাকে মানে খুবই মানে আবেগে জড়িয়ে ধরতাম বা পা ধরে সালাম করতাম, এরকম কিছু, যে হচ্ছে গিয়ে মানে সে আমাকে অনেক হেল্প করেছে জীবনে। ওনার বইটা ম্যাথে আমাকে সারা জীবনে অনেক হেল্প করেছে। আচ্ছা, কেতাব স্যারের পরে যদি আমি বলি যে অক্ষরপত্রের বই ভালো, রূপন্তী প্রকাশনীর বই ভালো, এসি আহমেদের বই ভালো, এইসব বইগুলো হচ্ছে ভালো বই আমার জানা মতে আর কি। আর কেতাব স্যারের বই পড়লে হচ্ছে গিয়ে নিজে নিজে অনেক কিছু পারা যায়। ওকে, আমি যেগুলো আমার কঠিন লাগতো, যেগুলো থিওরি বুঝতাম না, কেতাব স্যারের বইটা পড়ে আমি শিখতাম। ওকে, একদম যখন ইনিশিয়াল লেভেলে ছিলাম আর কি। আর ধীরে ধীরে আরো অন্যান্য বইগুলো পড়ে আরো নলেজটাকে একটু গ্যাদার করেছি বা একটু এনরিচ করেছি। আচ্ছা, এখন দেখে ফেলো, এখন কথা হচ্ছে আমি কি বললাম, সরল রেখা একা একাই চলে, ওর কারো হেল্প লাগে না, বাট বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র নামক একটা জিনিসের হেল্প লাগে, যে কেন্দ্র থেকে সবসময় সমান দূরে থাকে। এখন আমি দেখবো যে কণিক এর নিজস্ব দিক ঠিক রাখার জন্য ও কার হেল্প নেয়, কেমনে কি করে। চলো স্টার্ট করে ফেলি, মেইন পড়ায় চলে যাব। আশা করি এতক্ষণ ফিল পেয়েছো, ফিলিংটা কি বুঝতে পারছো, জিনিসটা ফিল করতে পারছো, ব্যাপারগুলো কি হচ্ছে ঘটনা। তাহলে একটু চলো দেখে ফেলি কি হলো। কি কি নাম দেখলাম কণিকের, একটা দেখলাম পরাবৃত্ত, একটা দেখলাম উপবৃত্ত, আর একটা দেখলাম অধিবৃত্ত। ওই তিনটা হচ্ছে কণিক, এগুলো নিয়ে প্রচুর কোশ্চেন হয়। এবং হ্যাঁ, এটা সত্যি কথা, ক্যালকুলেশন হচ্ছে 2 লাইনের, বাট পড়তে হয় মানে 2 বছর, এই টাইপের জিনিস আর কি, মানে অনেক বড়। ওকে, অঙ্ক অনেক ছোট, বাট টপিকগুলো অনেক জটিল বলা যায়, বা হচ্ছে কি একটু ক্লিয়ার করা জরুরি আর কি। আচ্ছা, আমি পড়াবো একদম বেসিক থেকে, আর বেসিক বলা শেষ মোটামুটি। এখন আমি পরাবৃত্ত নিয়ে স্টার্ট করে ফেলি। পরাবৃত্ত আমি প্রত্যেকটাই দেখাবো একটা একটা করে, টেনশন নিও না। দেখো, যদি আমি বলি পরাবৃত্তের কথা, পরাবৃত্ত কিরকম দেখো, কণিক বোঝার জন্য বা কণিকের জিনিসপাতি ঠিক রাখার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে গিয়ে রেখা আর একটা বিন্দু। বৃত্ত যেরকম নিজের গতিপথ ঠিক রাখার জন্য একটা বিন্দুকে কেন্দ্র করে করেই ঘুরে, কণিক এরকম একটা বিন্দুকে কেন্দ্র করে এবং একটা রেখার সাথে সম্পর্ক রাখে। একটু ক্লিয়ার করি চলো। মনে করো আমার কাছে হচ্ছে গিয়ে এই একটা রেখা আছে আর এই আরেকটা বিন্দু আছে। দেখো, একটা রেখা একটা বিন্দু। এখন আমাকে বললো যে ভাই আপনি পরাবৃত্ত এমন ভাবে আঁকেন যাতে পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু এই রেখা আর এই বিন্দুর থেকে সমান সমান দূরে থাকবে। আমি তো আরেকবার বলি, পরাবৃত্ত এমন ভাবে আপনি আঁকবেন যাতে করে পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু
এই রেখা আর এই বিন্দু থেকে সমান, এই লাল রেখা আর লাল বিন্দু থেকে সমান সমান দূরে থাকবে। কিরকম? ধরে নাও একটা বিন্দু নেই, কিরকম বিন্দু? এই মনে করো হচ্ছে কি এই বিন্দুটা। কথা ক্লিয়ার, খেয়াল করে কিন্তু এই এখন যে কথাটা বলবো ইম্পর্টেন্ট কথা, এখন যেটা বলবো এটা ধরতে হবে। এটা ধরলে তোমার পুরো কানেক্ট একদম মানে পারফেক্ট হয়ে যাবে, গিয়ে ফিল করতে পারবো আসলে করছোটা কি। দেখো মনে করো এই বিন্দু একটা নিলাম, নীল বিন্দু। দেখো দেখি এই বিন্দু থেকে এই রেখার যতটুকু দূরত্ব, এই যে এই দূরত্বটা, আর এই বিন্দু থেকে এই লাল বিন্দুর দূরত্ব সেম না? বলো, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম না? এখন যদি উপরে নিচে আরেকটা বিন্দু নেই, কিরকম? মনে করো উপরে নিলাম আমি এই বিন্দুটা, দেখো এই বিন্দু থেকেও কিন্তু এই রেখার উপরে যে লম্ব দূরত্ব আছে আর এই যে দূরত্ব, এটা অলমোস্ট সেম বলা যায়, বা সেম বলা যায়। আবার মনে করো আমি যদি এই বিন্দুটা নেই, এই বিন্দুটা দেখো, খেয়াল করে দেখো, এই বিন্দুটা থেকে আমি যদি এই বিন্দুর উপর লম্বটা, এই রেখাটা নিই এবং এটার উপর লম্বটা নিই, বলা যায় এটা সেম। যদি আমি নিচে এরকম কিছু পয়েন্ট নেই যেটা নাকি দূরত্ব সেম থাকবে দুই ক্ষেত্রে, দেখো জিনিসগুলো ঠিক আছে না? যে এই বিন্দু থেকে এটা দূরত্ব সেম, এটা থেকে এটা আর এটা দূরত্ব সেম, প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব সেম হয় না? সেম হয়তো আশা করি। তো সেই ক্ষেত্রে দেখো এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোকে যদি আমি এবার যোগ করে ফেলি, দেখো কিরকম হবে, এরকম চলে আসবে না? একটু আরেকবার বলছি, দেখো তার মানে এই রেখার উপর যে কোনো বিন্দু যদি আমি নেই, ধরো এই বিন্দুটা নিলাম, ওই বিন্দু নিলে, যে কোনো বিন্দু নিলে, ওই বিন্দু থেকে তোমার যেটা নাকি রেফারেন্স বিন্দু ছিল কেন্দ্রের মতো, ওর দূরত্ব আর ওর দূরত্ব অলওয়েজ সেম আসে। বুঝছো? দেখো কথা বুঝো কিনা, কথাটা ক্লিয়ার কিনা একটু জানাও কাইন্ডলি, আমাকে একটু জানাও কাইন্ডলি একটু জানায় ফেলো যে এই কথাটা বুঝতে পারলাম কিনা। যে অর্থাৎ এই দাগটার উপরে, এই যে নীল রঙের রেখাটার উপরে আমি যে কোনো বিন্দু নিলে দেখি যে ওই বিন্দু থেকে এই লাল বিন্দুর দূরত্ব আর এই লাল রেখার দূরত্ব সমান। ওকে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, না বাফারিং হওয়ার কোনো কারণ নেই, বাফারিং হওয়ার কোনো প্রশ্ন উঠে না অবভিয়াসলি। হ্যাঁ, একদম ফুল হাই স্পিডে চলছে নেট, দেখে ফেলো। এইবার কথা হচ্ছে যে যদি আমি এগুলোকে একটু নাম দিয়ে প্রকাশ করি, কিরকম নাম? মনে করো যে লাল যে বিন্দুটা আছে আমি ওকে নাম দিলাম হচ্ছে গিয়ে এস, আর এই সরল রেখার বা সরি এই কনেক্টর উপরে যে কোনো বিন্দু যদি আমি পি নেই, আর এই বিন্দু এখানে ছেদ বিন্দু যদি আমি এম নেই, এইটার সাথে এটার সংযোগ রেখার ছেদ বিন্দু যদি এম নেই, দেখো আমি প্রত্যেক ক্ষেত্রে মনে করো একটা পি নিলাম, একটা এম নিলাম, একটা ধরো পি নিলাম, একটা এম নিলাম, দেখো প্রত্যেক ক্ষেত্রেই না, মনোযোগ দিয়ে শুনিও, এই এসপি এর যেই মান আসবে পিএম এর একই মান আসবে। দেখো এই কথাটা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা ক্ষেত্রেই এসপি এর যেই মান আসবে পিএম এর একই মান আসবে। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানা কাইন্ডলি। যে আমি এই যে নীল রঙের রেখাটা তুমি দেখতে পাচ্ছ, বাঁকা করে যাওয়া রেখাটা, এই রেখাটার উপরে যে কোনো পয়েন্ট যদি আমি চুজ করি, প্রত্যেক ক্ষেত্রে যদি আমি এমনি দাগটা নিই, এসপি পিএম সবসময় সমান হয়। দেখো ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হলে আমাকে জানো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কেন একই হবে। মানে মনে করো আমি যদি বৃত্তের কথা বলি, বৃত্ত জিনিসটা কি? বৃত্ত হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরবর্তী সকল বিন্দুকে যোগ করলে বৃত্ত হয়। এটা অ্যাকচুয়ালি কেন হবে এটা না, এই জিনিসটাকে কাজে লাগালে সবকিছু অনেক স্মুথলি কাজ করে। মানে ধরো চাকাকে তুমি যদি বৃত্তের মতো করে কাটো তাইলেই না কেবলমাত্র সুন্দর মতো যাবে, আদারওয়াইজ যাবে না। পরাবৃত্তটাও এরকম, তুমি যখন নাকি এই এসপি এর পিএম সমান রাখবা তখন ওকে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন এটা করতে পারবা। একটা ছোট অ্যাপ্লিকেশন দেখাই দিই, যেমন বৃত্তের অ্যাপ্লিকেশন কি চাকা, পরাবৃত্তির অ্যাপ্লিকেশন হচ্ছে টর্চ লাইটের যেই জায়গাটাতে তোমার বাল্বটা থাকে। মনে করো টর্চ লাইটের সামনে কিরকম থাকে? এরকম থাকে না? বলো, এইখানে দেখবা তুমি এই জায়গায় একটা স্বচ্ছ আয়নার মতো একটা জায়গা থাকে, স্বচ্ছ না, একটা আয়নার মতো পার্ট থাকে এইরকম, এর মধ্যে একটা সুন্দর একটা বাল্ব থাকে, দেখেছো আলো জ্বলেছে? তো টর্চ লাইটের মধ্যে যেই জায়গাটা চকচকে করে দেওয়া থাকে বাল্বের আলোর জন্য, ওই জায়গাটা হচ্ছে পরাবৃত্ত ইউজ করা হয়। একদম পারফেক্ট উদাহরণ এটা। ওকে, এটা রিয়েল লাইফ এক্সাম্পল। টর্চ লাইটের মধ্যে যেই জায়গাটায় তোমার চকচকা পদার্থ থাকে বাল্ব এর আলোটা সামনে পাস করার জন্য, ওইটা হচ্ছে গিয়ে পরাবৃত্ত দেওয়া হয় অলওয়েজ। এবং বাল্ব দেখবে একদম ভিতরে লাগা থাকে না,
বাল্ব থাকে একটু উপরের দিকে, কোন জায়গায়? এই এস বিন্দুটার জায়গায়। অলওয়েজ বাল্বটা হচ্ছে কি একদম এস বিন্দুটার জায়গায়, এটাকে বলা হয় ফোকাস, এস বিন্দু। ওকে, বাল্ব অলওয়েজ এস বিন্দুতে দিতে হয়। এটা রিয়েল লাইফ एग्जांपल দিলাম তোমাকে একদম। দেখো কথা ক্লিয়ার কিনা? যখনই তুমি এই এসপি পিএম সমান করবা, তখন তুমি যদি ওকে টর্চ লাইটে ঢুকাও, তাহলেই আলোগুলো সামনে যাবে, লেজার লাইটের মতন সামনে যাবে। ওকে, আদারওয়াইজ আলোটা চারদিকে সরায় যায়। বাট পরাবৃত্তের মধ্যে ঢুকাই দিলে আলো ডাইরেক্টলি সামনে যায়। দেখবা গাড়ি যখন অনেক দূরের থেকে এরকম তোমার এই ব্লিঙ্ক করে, তখন একদম সামনে নিচেরটা যদি জ্বালায় দাও, একদম সামনে যাবে। তো ওইটা হচ্ছে কি এই পরাবৃত্ত দিয়ে করে, পরাবৃত্ত ছাড়া এটা হয় না। তো ওইসব ক্ষেত্রে আমি মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এসপিপিএম এর ক্ষেত্রে এটা ঘটে, আদারওয়াইজ ঘটে না। এই জন্য এসপিপিএম কে আমরা আলাদা একটা গুরুত্ব দেই, এসপিপিএম নিয়ে আলাদা একটা কাজ করে ফেলি। দেখো এই কথাটুকু ক্লিয়ার আছে কিনা? গলার অবস্থা শেষ, গলার অবস্থা শেষ। দেখো তো এটা হইল। এখন রিয়েল লাইফ एग्जांपल ক্লিয়ার আশা করি। ঠান্ডা মাথায় শুনিও ভাই, ঠান্ডা মাথায় শুনিও। এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে তোমার নোট খাতায় লিখে রাখো। এই एग्जांपल এমনি কেউ দিবে না, এইভাবে তো বলেই না কেউ, মানে আমি জানি না আর কি, যাই হোক আমি কখনো তো শুনি নাই। এখন দেখো এখানে কি রকম আমরা দেখতে পাচ্ছি এসপি আর পিএম সমান, এসপি ইকুয়াল টু পিএম। তাই এটাকে যদি একটু ক্লিয়ার করি, দেখো আমি যদি পিএমটাকে নিচে নিয়ে আসি কি হবে? এসপি বাই পিএম ইকুয়াল টু 1 হবে, ঠিক তো? এখন আমি যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, আরেকটু মডিফাই করি, কেমন মডিফিকেশন? কেমন মডিফিকেশন? ধরো আমি করলাম কি এই রেখা আর এই বিন্দু ফিক্স রাখলাম, মানে এই যে মনে করো এটা আমার হচ্ছে কি লাল রঙের রেখা, আর এটা মনে করো ওই বিন্দুটা। এখন বললাম যে ভাই এটা তো হচ্ছে কি আমাদের এস বিন্দু, এটা তো হচ্ছে আমাদের এস বিন্দু। ওকে, এখন এই দুইটা এস বিন্দু আর এই রেখার মাঝখানে এমন একটা বিন্দু নেন যেটা নাকি, এমন একটা বিন্দু নেন যেটা নাকি এস এর থেকে একটু দূরে আর এই রেখার একটু কাছে থাকবে। মানে ধরো কিরকম, মনে করো আমি যদি এই বিন্দুটা নিই, দেখো এই বিন্দু থেকে এইটার যে দূরত্ব, এটা কি একই দূরত্ব? এদিকে একটু কম, এদিকে একটু বেশি পড়ে যায় না, পার্শিয়ালিটি একটু। তার মানে ঠান্ডা মাথায় বুঝিও যে আমি যদি বলি এটা হচ্ছে পি, আর মনে করো এই বরাবর আমি দিলাম এম, ধরো এটা কি বলা যায়? এসপিটা বড়, পিএমটা ছোট বলা যায় না? মানে এসপি হচ্ছে গিয়ে বড়, পিএম হচ্ছে গিয়ে ছোট। এখন যদি এরকম আরো কিছু বিন্দু আমি চুজ করতে চাই, মনে করো এটা না দিয়ে আমি ধরো অন্য একটা বিন্দু দিলাম, মনে করো এটা দিলাম। দেখো এই ক্ষেত্রেও না তোমার এই বিন্দুর যোগফল যেটা, মানে হচ্ছে গিয়ে এই, এটা ধরো পি বিন্দু, যোগ করি, দেখো এই দাগটা এই দাগের চেয়ে অবভিয়াসলি এটা বড় আসে, অবভিয়াসলি এটা বড় আসে। ওকে, তো আমি যদি এরকম করে বলে ফেলি যে এটা হচ্ছে ধরো পি দিলাম, এটা এম দিলাম, দেখো এসপি বড় পিএম ছোট, ঠিক আছে না হিসাব? আবার যদি মনে করো নিচে একটা এরকম দেই, দেখো এটার যা দূরত্ব এটারটা কম। ওকে, সিমিলার ভাবে যদি আমি এটা দেই, মনে করো এটা দিলাম, এটার যে দূরত্ব এটা কম, এটা বড় এটা ছোট। মানে আমি এমন কিছু বিন্দু চুজ করছি যে এস থেকে দূরে এবং রেখার কাছে কাছে থাকবে। যদি এবার এদিকে যোগ দেওয়া শুরু করি, দেখো তো দেখি কি হয়। মানে দেখো আগেরটা একটু বাঁকা ছিল বেশি, এখন একটু খুলে গেল গিয়ে এবং সব ক্ষেত্রে এসপি পিএম এর চাইতে বড় আসে। যে কোনো তুমি বিন্দু নিবা, দেখবা যে যোগ করার পরে যা আসবে এটা কম, মানে হচ্ছে কি এই প্রত্যেক ক্ষেত্রে এসপি পিএম এর চাইতে বড় হবে, এসপিটা বড় পিএমটা ছোট প্রত্যেক ক্ষেত্রে। এইটাকে বলা হয় অধিবৃত্ত, এইটাকে বলা হয় অধিবৃত্ত। আগেরটার মতোই, আগেরটার অলমোস্ট আগেরটার মতোই, বাট এই ক্ষেত্রে এসপিটা একটা পিএম এর সমান ছিল, এখন এসপিটা একটু বড়। ওকে, তাহলে আগেরটার নাম কি দিলাম? আগেরটার নাম দিলাম পরাবৃত্ত। এখনকারটার নাম কি দিলাম? এখনকারটার নাম দিলাম অধিবৃত্ত। এখনকারটার নাম দিলাম হচ্ছে অধিবৃত্ত। তাহলে কেমনে কি, আমি যদি এইভাবে চিন্তা করি, এই পিএমটাকে নিচে নিয়ে আসবো, কি হবে? এসপি উভয় পক্ষকে আর কি পিএম দিয়ে ভাগ দিয়ে, পিএম ইকুয়াল টু পিএম গ্রেটার দেন 1। এইবার মনে করো আরেকটু বুদ্ধি করি, আরো বুদ্ধি খাটাবো। কিরকম কি, ধরো এখন যদি ওই আগের মতোই রেখা রাখি, এই যে রেখা আর ওই আগের মতো বিন্দু। এবার বলি কি ভাই একটু আগে তো এসের থেকে খালি দূরে দূরে থাকতেন, এখন এই রেখার থেকে একটু দূরে দূরে থাকেন, মানে এটার থেকে দূরে এটার কাছাকাছি। তাহলে কিরকম হবে? ধরো এই বিন্দুটা এটার কাছাকাছি কিন্তু এটার থেকে অনেক দূরে। সিমিলারলি মনে করো এই বিন্দু, এই দেখো এটার থেকে কাছাকাছি এটার থেকে অনেক দূরে। আবার মনে করো এই বিন্দু, দেখো এটার থেকে কাছে এটার থেকে অনেক দূরে। আমি যদি একটু ক্লিয়ার করি, এইটার যে দূরত্ব এটা কম, এটার যে দূরত্ব আছে এটা অনেক কম,
এটার যে দূরত্ব এটা কম। এমনি এমনি যদি নিচের দিকেও দেই কিছু কিছু বিন্দু যেগুলো নাকি হচ্ছে কি এটার থেকে দূরে, এই রেখার থেকে দূরে, বাট এটার কাছাকাছি, লালটার কাছাকাছি, কিরকম হয় মনে করো এটা, তারপর হচ্ছে কি এইটা, এইটা, এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে না তুমি দেখবা কি যে এই যে দূরত্বটা, এই যে এই লাল বিন্দু থেকে দূরত্ব কম, আর এই দূরত্ব বেশি। ধরে যদি বলি আমি SPPM যদি লিখি, যদি S প্রত্যেকটা যদি আমি PPP করে বলি, দেখবা SP ছোট PM বড়, SP ছোট PM বড়, SP ছোট PM বড়, SP ছোট PM বড়। তার মানে এটাকে যদি আমি একটু ক্লিয়ার করে এইভাবে লিখতে চাই, SP ছোট PM বড়। দেখো এটা বুঝলা কিনা, এই কথাটা বুঝলা কিনা? আচ্ছা বাফারিং কি আসলেই হচ্ছে? পরিবৃত্তকে পরাবৃত্ত আছে, তোমরা সবাই পরিধের পিছনে লেগেছো কেন? আচ্ছা না, বাফারিং তো হওয়ার কথা না, বাফারিং হবে কেন? যাদের বাফারিং হচ্ছে একটু কাইন্ডলি ফেসবুকটা পুরো কেটে দাও, কেটে দিয়ে আবার জয়েন করো, মানে একদম পুরো ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দেবা, মানে কেটে দিবা আর কি, ডিলিট না, কেটে দিয়ে আবার জয়েন করো, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখো তাহলে এই রেখাগুলোকে তুমি যদি দাগ দিয়ে ফেলো এইরকম পাবা, এই ঘুরে ফিরে আবার এদিক দিয়ে চলে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে ওর জন্য, মানে এই যে এই গোলাটার জন্য এইরকম বিন্দু এখানে আরেকটা থাকে, এবং এইরকম একটা লাল রেখা ওই সাইড দিয়েও আরেকটা থাকে, বুঝছো? দেখো সবার ক্ষেত্রে এই বিন্দুর নাম কি জানি বলেছিলাম? ফোকাস। এটা হচ্ছে ফোকাস সবার জন্য, এই দুটার জন্য ফোকাস একটা একটা করে। ওকে, বা এই দুটার জন্য ফোকাস এরকম, আমি খুব খুব ডিটেইলে যাব না। এইটার জন্য ফোকাস একটা, এগুলোর জন্য সব দুটো দুটো করে। আরো আসবো পরে, আস্তে ধীরে এগুলো পড়ানো হবে, টেনশন নিও না। যাই হোক, তো যদি আমি সিম্পলি ধরো, আমি কঠিন অংশের দিকে আপাতত যাচ্ছি না, জাস্ট সিম্পলি মানে তুমি জিনিসটাকে ফিল করার ট্রাই করো যে হচ্ছেটা কি আসলে। এখন SP লেস দেন PM, যদি আমি PM টা নিচে করে দিই তাহলে কি হবে? SP ভাগ PM লেস দেন 1, ঠিক তো? এখন কথা হচ্ছে ভাই এই প্রত্যেকবার মানে এটার বৈশিষ্ট্য কি? এটার নাম জানি কি জানি বললাম, এটার নাম ছিল হচ্ছে কি উপবৃত্ত, এটার নাম হচ্ছে উপবৃত্ত। এখন যদি বলি যে ভাই এই যে আপনি এই পরাবৃত্তের বৈশিষ্ট্য কি, তুমি বলবা SP/PM = 1। পরাবৃত্তের বৈশিষ্ট্য কি? SP/PM = 1। অধিবৃত্তের বৈশিষ্ট্য কি? SP/PM > 1। উপবৃত্তের বৈশিষ্ট্য কি? SP/PM < 1। কষ্ট হয় না একটু বলতে? প্রত্যেকবার SP/PM মানে কষ্ট হয়, জিহ্বাই তো কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা হচ্ছে SP/PM এর জায়গায় নতুন একটা কিছু নিয়ে আসব। কি দিব? এর জায়গায় আমরা করব কি, বলবো এখানে আর SP/PM লিখবো না, বলবো কি E = 1। SP/PM কে আমি E দিয়ে প্রকাশ করছি, প্রত্যেক ক্ষেত্রে লিখবো E < 1। E < 1। কথা হচ্ছে ভাই E আবার কি? E আবার কি? E হচ্ছে উৎকেন্দ্রিকতা। E কি জানেন? E হচ্ছে উৎকেন্দ্রিকতা। E হচ্ছে উৎকেন্দ্রিকতা। এখন যদি বলি ভাই উৎকেন্দ্রিকতার ফিলিংসটা কি, আসলে করেটা কি, মেইন থিমটা কি উৎকেন্দ্রিকতার? উৎকেন্দ্রিকতা যেটা করে, উৎকেন্দ্রিকতা হচ্ছে বোঝায় যে কতটা কম বাঁকা বা কতটা সোজা, কতটা কম বাঁকা বা কতটা হচ্ছে সোজা, এটা বোঝায় জিনিসটা। ওকে, উৎকেন্দ্রিকতা যত বেশি তত সোজা, উৎকেন্দ্রিকতা যত কম তত বাঁকা, তত গোল টাইপের হবে। দেখো উৎকেন্দ্রিকতা 1 এর সমান বাঁকা, যদি উৎকেন্দ্রিকতা 1 এর চেয়ে বড় করে দেই সোজা উঠে থাকে। দেখো জিনিসটা ছিল বাঁকা, উৎকেন্দ্রিকতা 1 ছিল, 1 এর চেয়ে বাড়ায় দিলাম সোজা হওয়া শুরু করলো। আবার 1 ছিল এরকম, 1 এর চেয়ে যখন কমাই দিলাম গোল গোল হওয়া শুরু করলো। ওকে, মানে উৎকেন্দ্রিকতা বোঝায় যে কতটা সোজা, কেন্দ্রের দিকে, কেন্দ্রের চেয়ে কতটা দূরে আছে। ইংলিশে বলা এটা কি এক্সেন্ট্রিসিটি। ওকে, ওই এক্সেন্ট্রিসিটির E ফর এটা। আচ্ছা ভাই এই E ফর এক্সেন্ট্রিসিটি। যদি এখন বলি যে ভাই আমরা তো হচ্ছে গিয়ে কনিক নিয়ে চিন্তা ভাবনা করছি, যদি বৃত্ত আর সরলরেখার ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, ওটার ক্ষেত্রে কি হবে? ওরাও তো বাঁকা তারা হয়, ধরেন বৃত্ত তো গোল, তার মানে ও তো বাঁকা হয়। তারপর হচ্ছে গিয়ে আমার যদি বলি সরলরেখার কথা, ও তো সোজা থাকে। তাহলে ওদের ক্ষেত্রে কি উৎকেন্দ্রিকতা বের করা যায়, বা ওদের ক্ষেত্রে কি এইভাবে চিন্তা করা যায়? কথা হচ্ছে ভাই যায়। কেমনে যায় আসো দেখি। মনে করো আমি যদি বৃত্তের কথাটা চিন্তা করি, ধরো আমি যদি বৃত্তের কথাটা চিন্তা করি, আমাকে কেউ কি বলতে পারবা বৃত্তের ক্ষেত্রে এই রেখা কেমনে দিতে হয়? চিন্তা করে দেখো দেখি। মনে করো এটা হচ্ছে তোমার বৃত্ত, ধরো তুমি চিনো বৃত্ত, তো তুমি আগে থেকে চিনো বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত। এখন এগুলোর তো ফোকাস আছে একটা করে, বৃত্তের মধ্যে একটা দিয়ে দিই ফোকাস, ধরো এটা। এখন বৃত্তের ক্ষেত্রে তুমি এমন একটা রেখা বের করে দাও
যার সাথে নাকি আমি এভাবে কম্পেয়ার করতে পারবো। মনে করো আমি এই লাল রেখাটাকে এখানে দিলাম, ধরে নাও। এখন আমি কম্পেয়ার করার মতো কি পাই? মনে করো আমি যদি এখানে প্রত্যেকটা বিন্দু এমনি এমনি চুজ করি, যে ধরে নাও এই বিন্দু একটা, এই বিন্দু একটা, যদি সবগুলো বিন্দু নিয়ে কাজ করতে যাই কি হবে? দেখো যেটা হবে, যেটা ঘটনাটা যেটা ঘটবে, যে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমি যদি দূরত্বগুলো মাপতে চাই, মনে করো এই দূরত্ব, এটা থেকে যখন দূরত্ব মাপতে যাবো, এটার ক্ষেত্রে এই ধরনের রেখা চলে যাবে অসীম দূরে। আমি ট্রাই করে বলছি, এই প্রত্যেকটার জন্য একটা করে রেখা থাকে, একটা করে লাল রঙের রেখা থাকে। ওই বৃত্তের জন্য যে লাল রঙের রেখাটা, ওটা হবে অসীম দূরে, অসীম দূরে। বুঝা গেল? বৃত্তের জন্য যে লাল রঙের রেখা, ওইটা যাবে হচ্ছে অসীম সংখ্যক দূরে, অনেক দূরে, অনেক দূরে চলে যাবে। মানে যদি সিম্পলি বলি যে আমার হচ্ছে কি এই প্রত্যেকটা যদি আমি নেই, প্রত্যেকটা নেই, এই ধরনের রেখা যদি বৃত্তের সাথে আমি কল্পনা করতে যাই, বৃত্তের রেখা অসীম সংখ্যক দূরে চলে যায়, বৃত্তের রেখা অসীম সংখ্যক দূরে চলে যায়। ধরো এগুলো পি, প্রত্যেকটাই মনে করো পি, এগুলো হচ্ছে এম। প্রত্যেক ক্ষেত্রে যেটা দেখা যায়, এসপি হচ্ছে ছোট, পিএম তো অসীম সংখ্যক বড়, অনেক বড়। মানে যদি লিখতে যাই যে এসপি অনেক ছোট পিএম এর সামনে, দেখো এসপি এর টুকু আর পিএম কতটুকু দূরে? অসীম পরিমাণ দূরে, অনেক দূরে। ওকে, অনেক দূরে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো কি এই চিহ্ন দিব, মানে পিএম অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তাহলে যদি আমি ভাগ দিতে যাই, বা যদি এখান থেকে আমি পিএম এর কথা চিন্তা করি, পিএম এর মানটা কত? অনেক বড় না? অসীমের মতো না? অসীমের ক্ষেত্রে আমরা সমান সমান চিহ্ন দিই না, এই টিক চিহ্ন দেই, মানে কাছাকাছি অসীমের দিকে। তাহলে যদি আমি বলি এসপি বাই পিএম আমি লিখতে চাই, কত আসবে? এসপির তো একটা মান আছে, পিএম এর মান কি অসীম না? একটা জিনিসকে অসীম সংখ্যক টুকরায় ভাগ করলা আর দেখা যাবে এটাকে। ধরো তোমার কাছে মনে করো 100 টাকা আছে, তুমি 10 জনকে বিলাবা, ধরো না, তো 10 টাকা 10 টাকা করে তুমি দিলা। যদি 100 জনকে বিলাবা, তারপর তুমি 1 টাকা 1 টাকা করে দিলা। এখন যদি কেউ এসে বলে ভাই 100 টাকা আছে, তো আপনি 1000 লোককে বিলান, তখন কি করে? কারো ভাগে কিছু করবে? 10 পয়সার কোনো মানে কোনো লাভ আছে? তো ওইটাই, মানে তুমি যখন অসীম সংখ্যক ভাবে ভাগ করো, তখন কারো ভাগে কিছুই পড়ে না, আলটিমেটলি জিরো আসে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন অসীম সংখ্যক ভাবে ভাগ করে দিব, তখন এই ভাগফলটার মান আসবে জিরো। তাহলে ওই ক্ষেত্রে বলা যায় যে বৃত্তের জন্য যেই ই আছে, ওই ই এর মান হচ্ছে জিরো, বৃত্তের ই এর মান জিরো। আমরা ই এর মিনিং কি বলেছিলাম? ই মানে কতটা সোজা, কতটা কম বাঁকা, কতটা সোজা। বৃত্ত যেহেতু একেবারেই গোলা, একেবারেই গোল, মানে খুবই বেশি বাঁকা, ওই ক্ষেত্রে ও সোজাই না বলা চলে, একদমই সোজা না। ওই জন্য ওর ই এর মান জিরো, মানে একদম কিচ্ছু পারে না, একদম সোজা না। ওকে, ই এর মান জিরো। এখন যদি চিন্তা করি যে সরলরেখা, সরলরেখার ক্ষেত্রে কি হবে? যদি চিন্তা করি যে সরলরেখার ক্ষেত্রে কি হবে, মনে করো এটা হচ্ছে কি আমার, ধরো আমি ওই রেখাটা, আর এটা হচ্ছে বিন্দু। সরলরেখার ক্ষেত্রে যেটা ঘটবে, সরলরেখা বলবে তুই কে রে? আমি তো নিজেই সরলরেখা, তুই কোত্থেকে আসলি? ও সরলরেখা করবে কি, সরলরেখা ওর জায়গায় বসে যাবে, বুঝলা? সরলরেখা ওর জায়গায় বসে যাবে, অলমোস্ট। ধরে নাও মনে করো বসতে পারেনি, ধরো মনে করো বসতে পারেনি। ওকে, ধরে নাও বসতে পারেনি, ধরো একটু দূরে যায় বসছে, দাগটা ভালো করে দিয়ে দিই। হ্যাঁ, এখন মনে করো এটাই ধরো সরলরেখা, একটু দূরে মনে করে নাও, আপাতত মনে করে নাও। এখন যদি বলি যে ভাই সরলরেখার থেকে সব জায়গায় সমান দূরে একটা সুন্দর ফর্ম আসবে, ওই ক্ষেত্রে দাগ কিভাবে দেওয়া যায়? ওই ক্ষেত্রে তুমি যেটা দেখবা যে এটা তো এস ছিল, তো আমি যদি সরলরেখার বিভিন্ন পয়েন্ট নেই, প্রত্যেক পয়েন্ট থেকে যখন আমি দূরত্ব মাপতে যাব, দেখবো যে এই এস অসীম সংখ্যক ভাগে দূরে, এই প্রত্যেকটা ক্ষেত্রে এস অসীম সংখ্যক দূরে থাকবে। জিনিসগুলো ফিল করো, কাজে লাগবে। পরে যখন অঙ্ক করাতে যাবো, তখন দেখবো অনেক অনেক কঠিন অঙ্ক, কিন্তু চিন্তা করার কারণে অঙ্ক শেষ, 2 লাইনে অঙ্ক শেষ। ওই চিন্তাগুলো এগুলো বুঝলে এরপরে আসে মাথার মধ্যে। ওকে, দেখবো এই বিন্দুটা অসীম সংখ্যক দূরে, বাট এগুলো খুব কাছে। তো যদি আমি এগুলোকে একটু নাম দিই, ধরো এটা পি এম, পি এম, পি এম, পি এম, এরকম দিলাম, সেই ক্ষেত্রে কি দেখা যাবে? যে আমি বলবো ভাই এসপি তো অনেক অনেক বড়, কার চাইতে? পিএম এর চাইতে, ঠিক তো? এসপি তো অনেক অনেক বড় পিএম এর চাইতে। যদি আমি বলি যে তাহলে ভাই এসপি কিরকম বড়, এসপি হচ্ছে গিয়ে অলমোস্ট অসীমের সমান, এসপি অলমোস্ট অসীমের সমান, সেই ক্ষেত্রে ভাই এসপি বাই পিএম এর মান কত আসবে? মান কত হবে? তুমি অসীম সংখ্যক ভাগে যখন নাকি পিএম কে, মানে অসীম, অনেক, তোমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তুমি যত জনকে বিলাও না কেন সবাই অনেক বড় লোক হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক কিছুকে তুমি যত ভাগে ভাগ করো না কেন, ওইটা আলটিমেটলি অনেক কিছুই থাকে। তার মানে সরলরেখার ক্ষেত্রে ই এর মান হচ্ছে গিয়ে অসীম, ই এর মান অসীম। ই জানি কি ছিল? ই মানে হচ্ছে কতটা সোজা। সরলরেখা এমন ব্যক্তি ও অসীম পরিমাণে সোজা, ব্যাপক সোজা আর কি। সরলরেখা একদম বাঁকা না, অনেক সোজা।
এটাই ফিলিংস এর মেইন থিমটা। দেখো কথা ক্লিয়ার আছে কিনা? অসীমে কেন মানে আমি যদি সিম্পলি বলি যে এই বিন্দুটা যখন অনেক দূরে যাবে তখনই এরকম একটা রিলেশন আসবে, এই বিন্দুটা যখন অনেক দূরে যাবে তখনই এরকম একটা ফিক্সড রিলেশন আসবে। ওকে, যদি এখন ধরো আমি যদি চিন্তা করে বলি যে ধরে নাও পৃথিবী ধরো এরকম গোল, পৃথিবী এরকম গোল, তো যদি আমি যে কোনো পয়েন্ট, যে কোনো আমি ছোট্ট একটা অংশ কেটে নিই, মনে করো যে কোনো ছোট্ট একটা অংশ আমি কেটে নিলাম, ধরো তোমার বাসার নিচে মাটি দেখো, মাটি কিন্তু গোল লাগে না, সোজা লাগে। কারণ কি অনেক দূরে তো বাঁকা জিনিসও সোজা হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি। ওকে, বা তুমি এরকম পড়বা যে সূর্যের আলো যখন আসে সমান্তরালে আসে, কিন্তু আসা উচিত ছিল এভাবে, মানে ধরো সূর্যের আলো মনে করো এটাই সূর্য, এমনি এমনি আলো আসা উচিত ছিল, বাট তোমার ঘরে যখন আসে তখন সমান্তরালে আসে। এটার পিছনে কারণ হচ্ছে গিয়ে যে অনেক দূরে, তো যখন অনেক দূরে যাবে জিনিসগুলো সমান্তরাল হবে। এটা আরো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যদি তুমি এইভাবে চিন্তা না করে মনে করো যে এই রেখাটা এই দাগের উপর উঠে আছে, যদি চিন্তা করো যে এই সরল রেখাটা এই দাগের উপর চলে আসছে, ওইটা চিন্তা করে দেখো তুমি পিএম এর মান 0 হবে, পিএম এর মান 0 হবে। ওই ক্ষেত্রে তুমি যদি এখানে ধরো এটা অসীম না ধরলা, জাস্ট সাপোজ অসীম ধরলা না, পিএম এর জায়গায় 0 বসাও, তাহলে দেখো ওই অসীম চলে আসে, ওই হিসাব করলে অন্য হয়। ওকে, বাট এটা একটু ফিল করলে তুমি এমনি বুঝবা। দেখো ঠিক আছে কিনা? আচ্ছা একটা বার তাহলে একটু সামারাইজ করে দিই, একজন জিজ্ঞেস করেছে বলেছো আর কি, একটা বার সামারাইজ করে দিতে। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, আমাকে বলেছো ফাতিমা মাইজাবিন মৌমিতা, আর ওকে থ্যাংক ইউ অনেকেই। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, ফিল পেয়েছো? ফিল পেলে আমি এটাই চাই ভাই, আমি এটাই ইচ্ছা একটু ফিল পাক। অঙ্ক সবাই করে, অঙ্ক তো বই খাতা ভর্তি লেখা অঙ্ক, বাট অনুভবিত করতে পারে না। আচ্ছা যাই হোক থ্যাংক ইউ। দেখো তাহলে যদি একটু গুছায় বলি তোমাকে যে, আচ্ছা একটু লিখে ফেলি সরলরেখার ব্যাপারটা। দেখো 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 দেখে ফেলো যে পরাবৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু এই ফোকাস থেকে যতটুকু দূরে, এই রেখা থেকে ওটুকু দূরে, মানে প্রত্যেক ক্ষেত্রে এসপি আর পিএম এর মান সমান আসবে, এবং ওই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান, এটাকে এসপি বাই পিএম কে বলা হয় উৎকেন্দ্রিকতা, এর মান হয় 1। অধিবৃত্তের ক্ষেত্রে যে কোনো এই দাগের উপরে যে কোনো বিন্দু যদি আমি চুজ করি, ওই বিন্দু থেকে ফোকাসের যা দূরত্ব থাকবে এই সাপেক্ষে এটা অনেক কম থাকে, তো বলা যায় এই পিএম এর মানটা কম, এসপি মানটা বেশি, ওইখান থেকে ই এর মান আসে ই গ্রেটার দেন 1 হয়ে যায়। এটা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে। উপবৃত্তের ক্ষেত্রে এটা অনেকটা এই ফোকাস বিন্দুর দিকে মুখ করা থাকে, অনেকটা চেপে থাকে, এই এস বিন্দু, এসটা হচ্ছে ফোকাসের দিকে অনেকটা চেপে থাকে, এবং এই কারণে ফোকাসের সাথে দূরত্বটা অনেক কম, রেখার সাথে দূরত্ব অনেক বেশি, ওই জন্য বলা যায় এই এসপিটা ছোট পিএম বড়, এই যে অবস্থা, ই বানায় ফেললে ই লেস দেন 1 আসে। যখন নাকি আমি বৃত্তের কথা চিন্তা করব, বৃত্তের ক্ষেত্রে এসপিটা আসে অনেক কম পিএম এর সাপেক্ষে, বা বলা যায় এই পিএমটা অসীম সংখ্যক দূরে, পিএমটা অনেক দূরে মনে হয়, ওই ক্ষেত্রে বলা যায় পিএম অসীম এবং এসপি বাই পিএম, এসপি বাই অসীম এবং দ্যাট ইজ 0 আসে, ই এর মান 0। সরলরেখার ক্ষেত্রে কি হবে? এসপি অনেক বড় বাট পিএম অনেক ছোট, ওই ক্ষেত্রে এসপি কে অসীম ধরলেও তোমার মানটা অসীম আসবে, অথবা তোমার যদি বুঝতে কষ্ট হয় তুমি পিএম কে 0 ধরলেও মানটা অসীমই আসবে। ওকে, তো পরীক্ষায় কি আসে? পরীক্ষা হচ্ছে এগুলো 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 তো দিবে, এইগুলো তো নরমালি আসে, এই মানটা আসে সাস্টের ভর্তি পরীক্ষাগুলোতে, কুয়েটের ভর্তি পরীক্ষাগুলোতে, যে বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, সরলরেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত, এগুলো হচ্ছে এক্সেপশনাল। ওকে, দেখো ঠিক আছে কিনা? আমি একটু গরম পানি খেয়ে নিই, আমার গলা খুব ব্যথা করছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখে ফেলো সবকিছু কি ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখন যদি আমি পড়াশোনায় চলে যাই, এখন মেইন অঙ্কে চলে যাবে, এখন যেগুলো করাবে এগুলো ভর্তি পরীক্ষায় আসবে এবং অবজেক্টিভে আসবে পরীক্ষায়, এখন যেগুলো করাবে শর্টকাট টেকনিক বলে দিলাম, শর্ট টেকনিক শেখাবো এখন। আর একটু বলেই দিচ্ছি যে তোমার কাজ হচ্ছে গিয়ে অনেক প্রেশার নিও না, ধরো তুমি এক সপ্তাহ না পড়লে তোমার কিন্তু এক সপ্তাহ পড়া পড়তে হবে, জমে যাবে, প্রত্যেক দিনই একটু একটু করে পড়ে ফেলবা, প্রত্যেক দিনই তুমি 2 ঘন্টা না পড়ো 1.5 ঘন্টাই পড়ো, 2 ঘন্টা না পড়লে 1 ঘন্টাই পড়ো, বাট পড়ো, প্রত্যেক দিন একটু একটু করে পড়ে যাতে প্রেশার না পড়ে যায়। আর প্রত্যেক শুক্রবার কিন্তু একটা করে ইনশাল্লাহ পরীক্ষা হবে, রেডি করছি ওগুলোর জন্য ইনস্ট্রুমেন্ট বা ম্যানেজমেন্ট বা টিম যা যা লাগে রেডি করছি, সুতরাং একটু প্রিপেয়ার থাকো আর কি। ওকে, সবকিছু ঠিকঠাক? এখন দেখে ফেলো, এখন
এটা তো আমরা হচ্ছে কি ছবি দেখে কেমনে বুঝবো যে কনিক কোনটা, পরাবৃত্ত না অপবৃত্ত না কোনটা, ছবি দেখে কেমনে বুঝবো। এখন আসবো সমীকরণ দেখে কেমনে বোঝা যায়। তার আগে আমাকে একটু বলো সমীকরণ জিনিসটা কি, একটু চিন্তা করো। তোমরা একটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, আমি হচ্ছে কি স্কুলে হায়ার ম্যাথে ছিল। সমীকরণ জিনিসটা কি একটু চিন্তা করো। চিন্তা করো, চিন্তা করে লিখো, কমেন্টে জানাও আমাকে সমীকরণ জিনিসটা কি। এই এখন যেগুলো পড়াবো সব হচ্ছে ক্লিয়ার বেসিক। এই আজকের ক্লাস যে মিস দিবে সে এরপরে তার ফিল করতে কষ্ট, অঙ্ক হয়তো পারবে বাট সে অনুভব করবে না যে এগুলো হচ্ছে কি, কেন পড়ছি আমি, এটাই কেন পড়ছি। সরলরেখাতে পিএম এর মান কেন 0? কারণ সরলরেখা বলে আমি তো নিজে সরলরেখা, ওই লালটাকে বলে তুই কোত্থেকে আসছস, আমি তোর জায়গায় বসবো। তো ওই ওর জায়গায় যখন বসে যায় দূরত্ব তো থাকেই না, 0 হয়ে যায়। অমনিও চিন্তা করা যায়। আচ্ছা আচ্ছা সরলরেখা নিয়ে একটু একটু বলে ফেলি। দেখো যখন বলবে যে এসপি ইজ ভেরি ভেরি লেস দেন পিএম, তখন তুমি যেমন পিএম কে অসীম ধরতে পারো তেমনি ভাবে এসপি কে 0 এর কাছাকাছি ধরতে পারো। এই দুইটাই ধরা যায়, দুইটাই ধরা যায়, যে এসপি অনেক ছোট যেন 0, পিএম অনেক বড় যেন অসীম, এটা দুইটাই ধরা যায়। ওকে, এবার একটু আমাকে বলো সরলরেখা কি। সরলরেখা হলো ইকুয়েশন কে লিখেছো, যাই হোক। আচ্ছা দেখো আমি একটু সমীকরণ একটু বলি। দেখো মনে করো আমি যদি একটা সরলরেখার সমীকরণের কথা চিন্তা করি, ধরে নাও এটা হচ্ছে কি একটা y অক্ষ, এটা x অক্ষ, এটা হচ্ছে একটা সরলরেখা, এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা একটা সরলরেখা। এখন সরলরেখার উপরে আমি যদি যে কোনো একটা বিন্দু নেই, মনে করো আমি এই বিন্দুটা নিলাম, নিয়ে দেখলাম কি রে এই বিন্দুর স্থানাঙ্ক তো মনে হয় 1 2। আচ্ছা বলো আমি যদি এখন এই বিন্দু নেই, দেখি কি রে এটা তো 1 আর এটা তো 4 মনে হয়। তুমি যে কোনো বিন্দু এরকম নিবা না, বা তুমি যদি একটা গ্রাফ দিয়ে ধরো এই রেখাটা চিন্তা করি, এটা মনে হয় 3, এদিকে গেলে মনে হয় 6, মোটামুটি মোটামুটি আর কি একটা আন্দাজ করে নিলাম। ধরো আমি এই বিন্দুটার কথা চিন্তা করি, এইটা এদিকে গেলে 1 ঘর গেল, 2 ঘর, 3 ঘর, 4 ঘর গেল, আর এদিকে এরকম করে করে ধরো 2 4 6 8 গেল। ওকে, তুমি তাহলে একটু লক্ষ্য করো প্রত্যেকটা বিন্দুর মধ্যে যে প্রথমটা হচ্ছে কি ভুজ, পরেরটা কোটি। প্রথমটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, প্রথমটাকে প্রকাশ করি হচ্ছে কি x দিয়ে, পরেরটাকে y দিয়ে। এই প্রথমে ভুজ আর কোটির মধ্যে একটা সম্পর্ক আছে, দেখো তো দেখি, একটা প্যাটার্ন বুঝতে পারো কিনা, একটা প্যাটার্ন বুঝতে পারো কিনা দেখো তো দেখি। এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ভুজ আর কোটি x এবং y, এগুলোর মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাও কিনা, এগুলোর মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাও কিনা, একটু দেখো তো দেখি। একটা প্যাটার্ন কি খুঁজে পাচ্ছ? একটু লক্ষ্য করলে দেখবা ভুজ যখন 1, কোটি হচ্ছে 2, ভুজ 2 হলে কোটি 4, ভুজ 3 হলে কোটি 6, এটা 4 হলে এটা 8, প্রত্যেকটা যেন ডাবল হচ্ছে দেখো 1 দুগুণা 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, মানে ডাবল হচ্ছে। তার মানে বলা যায় যে ভুজকে ডাবল করলে কোটি পাওয়া যায়। একটু আরেকবার বলি, ভুজকে ডাবল করলে কোটি পাওয়া যায়, ভুজকে ডাবল করলে কোটি পাওয়া যায়। ভুজ জানি কে x, তাইলে বলা যায় যে x কে ডাবল করলে কোটি পাওয়া যায়। দেখো ঠিক আছে কিনা, x কে ডাবল করলে কোটির সমান হয়ে যাবে। ঠিক আছে কথাটা, কথাটা ঠিক আছে, এই তো বুঝতে পারছো। এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে কি সমীকরণ, এই জিনিসটাই হচ্ছে কি সমীকরণ। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে কি, সমীকরণ মানে হলো, লিখো এটা লিখো। এই থিওরি তোমাকে কেউ তো সারা জীবনেও কেউ পড়াবে না, এটা হচ্ছে ফিলিংস এর থিওরি, বইয়ের সংজ্ঞা না, অনুভব। অঙ্ককে এমনি অনুভব করতে হয়। দেখো এইটাকে বলা হয় সমীকরণ। সমীকরণ মানে কি? সমীকরণ মানে হচ্ছে গিয়ে ভুজ এবং কোটির মধ্যে সম্পর্ক, ভুজ এবং কোটির মধ্যে সম্পর্ক। এটাই হচ্ছে সমীকরণ, ভুজ আর কোটির মধ্যে সম্পর্ক। দেখো 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 দেখো, তোমরা ম্যাথ অলিম্পিয়াডে যাবা, প্রচুর ম্যাথ অলিম্পিয়াডে যাবা, ম্যাথ অলিম্পিয়াডে গেলে তোমাদের এগুলোর ফিলিংস আরো বাড়বে। কোটি ডাবল কে লিখেছো, কোটি কোটি। আচ্ছা না না, আমরা হচ্ছে নরমাল সমীকরণের কথা বলছি না, সরল রেখার সমীকরণ বা বৃত্তের সমীকরণ, ওইসব ক্ষেত্রে সমীকরণ বোঝায় যে ওই রেখাটার উপরে বিন্দুগুলোর ভুজ আর কোটির মধ্যে যে সম্পর্ক। কথা হচ্ছে এটা তো খুবই সিম্পল, আমি একটা সরল রেখার সমীকরণ বুঝে ফেললাম। কিন্তু যদি এখন বলি সমীকরণ থেকে কর্ণিক নির্ণয় করবো, কর্ণিকের সমীকরণ কি একটু হবে? ওটা তো আজগুবি আসবে, এই শুরু হবে এখন শর্টকাট। যেটা এখন শেখাবো সেটা হচ্ছে কি তোমাকে আমি দুইটা ওয়েতে শেখাবো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তুমি কেমনে দিবা, একটা হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা বা কলেজের অবজেক্টে তুমি কেমনে দিবা, দুইটাই শেখানো হবে এখন। দেখে ভালো দামি জিনিস পড়াবো এখন, বইয়ে নাই, এটা এখন যেটা পড়বো বইয়ে নেই, বলে দিচ্ছি।
প্রথম কথা, সরলরেখার সমীকরণকে আমরা কেমনে প্রকাশ করি? সরলরেখার সমীকরণকে আমরা প্রকাশ করি হচ্ছে কি y = mx, তাই তো? কি সরলরেখার সমীকরণ হচ্ছে কত? y = mx প্লাস c, y = mx প্লাস c, আমি ভুলে c বলিনি একটু আগে। এখন যদি বলি এটা সরলরেখা গেল, বাট কনিকের ক্ষেত্রে কি হবে? মানে এটা হচ্ছে বেসিক ফরম্যাট, তুমি যে কোনো সরলরেখাকে এইভাবে সাজাতে পারবা, বাট কনিকের ক্ষেত্রে জিনিসটা একটু চেঞ্জ হয়। কিরকম আছে জানো? একটু কঠিন। কি কি একটু বলে দেই। কনিকের সরলরেখার সমীকরণের দিকে তাকাও, এখানে একটা y থাকবে, একটা x থাকবে, একটা ধ্রুবক থাকবে, ব্যাস একটুকুই। একটা সরলরেখার সমীকরণের মধ্যে একটা y, একটা x, একটা ধ্রুবক থাকবে, বাট যখন নাকি তুমি কনিকের সমীকরণে চলে যাবা, কনিকের সমীকরণে x² y², x একা, y একা, xy একসাথে, আবার আলাদা করে ধ্রুবক সবাই থাকবে। মানে কি? মানে হচ্ছে দেখো, ঠান্ডা মাথায় বুঝো। এখন তুমি প্যাটার্নটা ফলো করো, এখন খাতা রাখো, আমার দিকে তাকাও, যে প্যাটার্নটা ফলো করবে এটা দেখো। কি কি থাকবে? x², আর কে থাকবে y², আর কে শুধু x একা, তারপরে শুধু y একা, তারপরে xy একসাথে, আবার এরকম একটা ধ্রুবক। এই কয়টা জিনিস থাকবে। তো আমি এটাকে সহজ করব কেমনে, বা আমি এটা বুঝবো কেমনে? এখানে তো একটা m আছে, c আছে, ওগুলো তো দেওয়া জরুরি। আমি করব কি, এই x আর y এদের আগে দিব a b, আর c তো এখানে তোমার এমনিই আছে, c তো আছে ধ্রুবক হিসাবে, দিলাম c। এরপরে x এর আগে দিব হচ্ছে গিয়ে 2g, y এর আগে দিব 2f, x এর আগে দিব 2h। এরপরে প্রত্যেকটা মাঝখানে একটা করে যোগ চিহ্ন দিব, ইকুয়াল দিয়ে 0। এটা হচ্ছে কনিকের সমীকরণ। প্যাটার্নটা ফলো করো। আমি একটু আরেকবার লিখে দিব, একটু বড় দেখে আরেকবার লিখে দেখাবো কিনা। এই অলিম্পিক না তো, অলিম্পিয়াড। আমাদের দেশের থেকে প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে কজন কি করে কোনো আইডিয়া আছে? খুব এইটা ওরকম কঠিন ভাবা যাবে না, একবার যাবা, ধীরে ধীরে প্র্যাকটিস বাড়বে। অনেক আহামরি স্টুডেন্টরা অলিম্পিয়াডে ভালো করেছে তা না, খুব আহামরি হওয়া লাগে না, নর্মাল পড়াশোনা করলেও তুমি অনেক কিছু করতে পারবা। অলিম্পিয়াড খুব তেমন কিছু না। ওকে, যদি একটু আরেকবার ক্লিয়ার করে বলি, প্রত্যেক এই কনিকের সমীকরণে x² y² x y xy ধ্রুবক সবাই থাকবে। x² আর y² এর সামনে সহগ দিব ab, ধ্রুবকটাকে দিব c। x এর সামনে বসাবো 2g, y এর সামনে বসাবো 2f, xy এর সামনে বসাবো 2h, দ্যাটস ইট। এখন আমি এইটা দেখে কেমনে কি বুঝবো? কথা হচ্ছে এইখানে প্রথম স্টেপ, কনিক সমীকরণ থেকে কনিক নির্ণয়ের প্রথম স্টেপ 1। স্টেপ 1টা কি? স্টেপ 1 হচ্ছে দেখো, ফার্স্ট স্টেপ লিখে দিচ্ছি, একদম ক্লিয়ার কথা আমার। ফার্স্ট স্টেপ কি? প্রথম স্টেপটা হচ্ছে যে আমি করব কি, আমি একটা নির্ণায়ক নিব। নির্ণায়ক তো প্রথম চ্যাপ্টারে পড়ে আসছো পেপার 1-এর। কি থাকে? দুই দিকে দুইটা মডুলাস, মাঝখানে অনেকগুলো সংখ্যা, ওগুলো ক্যালকুলেট করলে নতুন একটা সংখ্যা পাওয়া যায়। মানে কি? মানে হচ্ছে আমি একটা নির্ণায়ক নিলাম, নির্ণায়কের মধ্যে আমি করব কি, এই a b লাল কালির যে এগুলো আছে এগুলোকে বসাবো। এগুলো হচ্ছে বিভিন্ন সংখ্যা দেওয়া থাকবে, যেমন এখানে m এর জায়গায় 5 থাকতে পারে, 6 থাকতে পারে, এরকম সংখ্যা দেওয়া থাকবে। কেমনে বসাতে হবে? এখন খাতা কলম আবার রাখো, আমার প্যাটার্নটা দেখো, আমি কোন ফরম্যাটে লিখি মনে কেমন রাখতে হয়। তুমি যেটা করবা, দেখো মনোযোগ দিয়ে দেখো, a b c, ঠিক আছে? a b c, এরপরে gf তো চিনোই, g f, দেখো ঠিক আছে কিনা? এই আমি উল্টো করে দিলাম নাকি? g f, দেখো এটা হচ্ছে gf, আর এখানে দিব সহায়ক বা এভাবে g f। বাকি রইল কোন জায়গা? এই জায়গা না, ওই জায়গাতে আগে বাকি থাকে a b c g f। দেখো a b c g f শেষ, বাকি রইল h। এই h কে দিবা এখানে, শেষ, হিসাব শেষ। দেখো এইটুকু কি ক্লিয়ার কিনা? আমি আরেকবার দেখাই তোমাদেরকে, দরকার হলে দুইটা দিবা এরকম করে, তারপরে a b c, এক জায়গায় থাকবে এইভাবে gf, আর জায়গায় থাকবে এইভাবে, বাকি যে ফাঁকা জায়গা ওখানে h, দ্যাটস ইট। তো এই নির্ণয়টা তোমাদের মাঝে মাঝে বের করা লাগবে যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এটা দিয়ে অ্যানসার করতে চাও। এই ফরম্যাটটা হচ্ছে কি লিখে রাখো। চলকের পরিচয় আমি বলে দিব। চলকের পরিচয় ধরো এটা হচ্ছে কি
আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তো এই যে নির্ণায়কটা, ওর একটা সুন্দর নাম আমরা দিতে চাই, সেটা ধরো ডেল্টা দিলাম। তুমি এবিসিডি কিছু একটা দিতে পারো, কোনো যায় আসে না কিছু। কথা হচ্ছে এটা তুমি দিলা, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যে এটার মান নির্ণয় করতে হবে, এত এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ যেটা এইবার হলো আসল খেলা। দ্বিতীয় স্টেপে কি জিনিস? শর্টকাট, এটা একদম শর্টকাট, দেখে ভালো। যদি এমন হয়, কেস 1, যদি এমন হয় এই যে ডেল্টা, এই যে নির্ণায়কটা, যদি এমন হয় এই নির্ণায়কটার মান এসেছে, যদি এমন হয় এই নির্ণায়কটার মান এসেছে 0 সমান, তার মানে বুঝতে হবে এইটা আসলে এক জোড়া সরলরেখা বোঝাচ্ছে। বুঝতে হবে এটা হচ্ছে কি এক জোড়া সরলরেখা বোঝাচ্ছে, এই সমীকরণটা এক জোড়া সরলরেখা বোঝাচ্ছে। কখন? যখন নাকি এই সমীকরণ থেকে এ বি জি এফ এইচ সি এগুলোকে এমনে সাজানোর পরে দেখবো এই পুরোটার মান 0 চলে আসছে। বুঝতে হবে যে এই যে সমীকরণটা আছে এটা এক জোড়া সরলরেখা বোঝাচ্ছে। কেস 2, ধরো যদি এটা না হয় 0। কেস 2 কি জিনিস? কেস 2 হচ্ছে এমন যে ডেল্টা এর মান যেটা আছে, ডেল্টা এর মান তো 0 সমান, প্রথমত না, সমান হলে তো সরলরেখাই হয়ে যেত, সমান না। এরপরে আরো কাহিনী আছে, আরো কথা হচ্ছে গিয়ে এ আর বি মানে এক্স স্কয়ারের সহগ আর ওয়াই স্কয়ারের সহগ এই দুটো সমান, এক্স স্কয়ারের সহগ ওয়াই স্কয়ারের সহগ সমান। দ্বিতীয়ত এক্স ওয়াই এর সহগটা হচ্ছে 0 বা এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। তোমরা বুঝতে পারছো কার দিকে যাচ্ছি। এক্স ওয়াই এর মান হচ্ছে কি এক্স এর সহগ হচ্ছে 0 বা এইচ এর মান হচ্ছে 0, মানে এক্স ওয়াই নাই। আরেকটা হচ্ছে কি জি স্কয়ার যোগ এফ স্কয়ার বিয়োগ সি গ্রেটার দেন অর ইকুয়াল 0। এইটা যদি হয় বুঝতে হবে এটা হচ্ছে কি কে বৃত্ত। কথা হচ্ছে ভাই এই এত কঠিন এমনি মনে রাখতে হবে না, আমি বুদ্ধি শেখাবো একটু পরে। দেখো এরপরে আমি আরো বুদ্ধি শিখাই দিব, একটু পরে আরো বুদ্ধি শেখাবো। আরো তোমার হচ্ছে কি শর্টকাটেরও শর্টকাট আছে, এই শর্টকাট একটু বড় শর্টকাট, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ দিবা, বাট যখন ভার্সিটি এক্সামে আসবে তখন তো অবজেক্টিভে, যখন নাকি এসএসসি অবজেক্টিভ আসবে তখন কি করবা? ওটা হচ্ছে শর্টকাটের উপরে শর্টকাট। দেখো কেমনে কি। কেস 3 তে মনে করো এমন হলো যে তোমার যে ডেল্টা তুমি পড়ছিলা ওই ডেল্টার মান হচ্ছে কি 0 সমান, এবং এইখানে এই কথাটা খুব ভালো করে মনে রাখবা, এটা এখন থেকে কাজে লাগবে। এখন যেটা বলবো এটাই মেইন পরীক্ষায় আসে, মনে রাখবা h স্কয়ার ইজ ইকুয়াল টু ab। যদি এই ঘটনা ঘটে যে ডেল্টার মান 0, h স্কয়ার ইকুয়াল টু ab আসছে, কোনটা? এইটার স্কয়ার, h এর স্কয়ার ইকুয়াল টু এই দুটোর গুণফলের সমান, তখন বুঝতে হবে যে এটা একটা পরাবৃত্ত। দ্বিতীয়ত এরপরে যদি চিন্তা করি, এরপরে মনে করো হচ্ছে গিয়ে যদি ধরি কেস 4 এ কি সেম জিনিস ডেল্টা এর মান 0 আর h স্কয়ার গ্রেটার দেন ab। দেখো মনে আছে ই এর মান বড় কোথায় ছিল? অধিবৃত্তে। এটাও h স্কয়ার এর মান বড়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি অধিবৃত্ত হবে। ওকে, অধিবৃত্ত। কেস 5 আমাদের আলটিমেট ছোট বাবু যেটা, সেটা হচ্ছে প্রথমত এগুলো নট 0 হবে, ভুলে গেছি। ডেল্টা এর মান নট ইকুয়াল টু 0 এবং h স্কয়ার এর মান হচ্ছে ab এর চাইতে ছোট। সেই ক্ষেত্রে ই এর মান ছোট কার জন্য ছিল? উপবৃত্তের জন্য, তাহলে এটাও হবে উপবৃত্ত। বুঝলাম? এটাও হবে হচ্ছে উপবৃত্ত। কথা হচ্ছে ভাই এগুলো তো বুঝলাম, কিন্তু একটু एग्जांपल না দেখাইলে একটু কঠিন লাগে, তো অনেক কঠিন লাগে, কেমন যেন লাগছে আমার ভাই। আসো দেখি একটু সহজ করে ফেলি। এখন যে প্রশ্নটা দেখাবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর এসেছে। ওকে, ক্লাস পরীক্ষাটা এসেছে। কি প্রশ্ন? মনে করো তোমাকে হচ্ছে কি বলে দিয়েছে, কোশ্চেন করে দিল এমন যে y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 2 বলে দিল কোশ্চেনে y স্কয়ার ইকুয়াল টু 4x প্লাস 2। এটা কোন ধরনের কনিক? মানে উপবৃত্ত, অধিবৃত্ত নাকি পরাবৃত্ত, কোনটা? কোন ধরনের কনিক? এটা করেছে কোশ্চেনে। তখন তুমি কি করবা? তখন কি তুমি এই আজকে এইভাবে এত কঠিন এটা করতে যাবা? প্রথম কথা তোমাকে বলে দেই, একদম সিম্পল হিসাব। তোমাকে এটা অপশন দেওয়া থাকবে, অপশনে যদি দেখো সরল রেখা নাই
তাইলে আর এটার মান নির্ণয় করতে যাবে না, অসুস্থ হয়ে যাবে এটা মান নির্ণয় করতে গেলে, এটার মান তখন আর নির্ণয় করবে না। তখন আমরা কি করব, তখন আমরা যেটা দেখবো যে এই ফর্মুলা সাজানোর জন্য কি করতে হবে, সবগুলোকে এক সাইডে শূন্য রাখবো, এক সাইডে, বাদ বাকি সবাইকে এক সাইডে। তাহলে আমি যেটা করতে পারি, আমি এখান থেকে y স্কয়ার এই 4x আর 2টাকে বামে নিয়ে যাব। আমার লেখা কি ক্লিয়ার আসছে? ওকে, 4x আর 2টাকে বামে নিয়ে যাব, আলটিমেটলি হবে এটা, আলটিমেটলি হবে এটা। ওকে, এখন দেখো, এখন কথা হচ্ছে আমি যদি এইটাকে এটার সাথে কম্পেয়ার করতে যাই, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার কিন্তু এখানে নাই, তার মানে এটা বলা যায় যে a এর মান হচ্ছে কি 0, a এর মান 0 দেখেই তো x স্কয়ার নাই হয়ে গেছে, 0 * x স্কয়ার মানে 0। আচ্ছা, y স্কয়ারের সহগ হচ্ছে b, এখানে y স্কয়ার আছে, সহগ কত, y স্কয়ার সহগ কত 1, তার মানে b এর মান হচ্ছে কি 1। তারপরে দেখো x এর সহগ হচ্ছে 2g, এখানে x এর সহগ কত -4, তাহলে বলা যায় যে তোমার 2g = -4, তার মানে g এর মান হচ্ছে কি -2। ওকে, g এর মান -2। এরপরে দেখো y এর সহগ হচ্ছে 2f, এখানে y আছে নাই, তার মানে 2f = 0 বা f = 0। xy এর সহগ হচ্ছে 2h, এখানে xy ও নাই, তার মানে 2h = 0 বা h = 0। c এর মান হচ্ছে কি এখানে ধ্রুবক, এখানে ধ্রুবক কত -2, তার মানে c = -2। তাহলে আমার কি কি মান আসলো এখন পর্যন্ত, a একটা পেলাম, b একটা পেলাম, তারপর হচ্ছে g এর মান পেলাম, f এর মান পেলাম, h আর হচ্ছে কি c এর মান পেলাম, এই ভ্যালুগুলো পেলাম। আমি দেখবো এবার যে আমার যেহেতু আমি নরমালি এই অপশনে সরলরেখা তোমাকে দিবে না, মানে সরলরেখা অপশন থাকবেই না, তখন তুমি কষ্ট করে এটার মান নির্ণয় করতে যাবে না, তুমি দেখবা হচ্ছে কি এগুলোর মান। ফার্স্টে ধরো h স্কয়ারের চিন্তা যদি আসি, h স্কয়ার করলে কত হয়, h এর মান তো 0, তাহলে h স্কয়ারের মান কত 0। তারপর দেখো ab গুণ দিতে হবে, এই তিনটা বোঝার জন্য, নরমালি পরাবৃত্ত অধিবৃত্ত উভয় থেকে দেয়। ab বোঝার জন্য কি করতে হবে, a আর b গুণ দিতে হবে, a হচ্ছে 0, b হচ্ছে কি 1, তাহলে ab এর মান কত আসে, ab এর মান কত আসে, a * b মানে 0 * 1 দ্যাট ইজ 0। তাহলে বলো যে h স্কয়ারের মানও 0, ab মানও 0, তাহলে h স্কয়ার = যেহেতু ab, সুতরাং এটা একটা পরাবৃত্ত, বুঝো, সুতরাং এটা একটা পরাবৃত্ত। শেষ। দেখো এই কথাটা ক্লিয়ার কিনা, এটা হচ্ছে যদি তোমাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেয় তাহলে তুমি করবা, এই কথা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, যে এটার মান কিভাবে পরাবৃত্ত হলো, এই কথাটা ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, নিচের লেখা কোন জায়গাটা দেখা যায় না। আচ্ছা, এখানে লিখেছি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আমি একটু লিখে দেই এখানে সাইডে, এটা লিখেছিলাম। দেখো এবার ভাই এগুলো তো অঙ্ক অনেক কঠিন লাগে ভাই, এগুলো একটু শর্টকাট বলেন না, এইচএসসি দিব শর্টকাট, এইচএসসি কি এত বড় অঙ্ক করে কেউ অবজেক্টিভে শর্টকাট? আসো দেখি শর্টকাট। প্রথম কথা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, দেখো এখন আসবো শর্টকাটের শর্টকাট। বৃত্তের ক্ষেত্রে কি করবা, বৃত্তের ক্ষেত্রে কথা হচ্ছে কি a আর b এর সহগ হবে সমান, a আর b মানে x স্কয়ার y স্কয়ার সহগ সমান, x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সমান, প্রথম কথা। দ্বিতীয় কথা xy নাই, যখন দেখবা x স্কয়ার y স্কয়ার সহগ সমান এবং xy নাই, বুঝে নিবা এটা বৃত্ত, আর কিছু করা লাগবে না, এটা হচ্ছে শর্টকাটের শর্টকাট। ভার্সিটি ভর্তি পরীক্ষায় অথবা যদি এইচএসসি এর অবজেক্টিভে আসে তাহলে তুমি এই লাল শর্টকাটগুলো নিবা, আর যদি ইঞ্জিনিয়ারিং আসে কালো শর্টকাটগুলো দেখবা। ওকে, তারপরে যদি বলি আমি এই যে পরাবৃত্তের কথা, পরাবৃত্তের কথা যদি হয় তাহলে কি হবে, পরাবৃত্তের ক্ষেত্রে দেখবা হয় শুধুমাত্র y স্কয়ার অথবা শুধুমাত্র x স্কয়ার থাকবে, যেমন দেখো এটার ক্ষেত্রে শুধুমাত্র y স্কয়ার আছে, x স্কয়ার আছে নাই, তাহলে বুঝতে হবে শুধুমাত্র অনলি x স্কয়ার অথবা অর y স্কয়ার, যে কোনো একটা, হয় x স্কয়ার অথবা y স্কয়ার, যে কোনো একটা থাকবে, যেহেতু একটা আছে বুঝে নিবা এমনি অটোমেটিক পরাবৃত্ত, আর কিছু না। ওকে, এবং এবং হচ্ছে xy নাই, এবং xy নেই। ওকে, এই লালটা হচ্ছে কি ভার্সিটির জন্য অঙ্ক করতে হবে না, লালটার জন্য অঙ্ক করতে হবে না, দেখে বলে দেওয়া যাবে। এটা হচ্ছে শর্টকাটের শর্টকাট, খুব মনোযোগ দিয়ে শুনিও। যদি বলি অধিবৃত্তের কথা, যদি বলি অধিবৃত্তের কথা, অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার a আর b এর চিহ্ন ভিন্ন থাকবে, a আর b এর চিহ্ন ভিন্ন হবে, বুঝি অধিবৃত্তের ক্ষেত্রে a আর b এর চিহ্ন ভিন্ন হবে, ভিন্ন ভিন্ন চিহ্ন থাকে, মনে করো এটা -x স্কয়ার প্লাস 4xy এই টাইপের, a ইজ নট ইকুয়াল টু b এবং a ও b ভিন্ন চিহ্নের,
ভিন্ন চিহ্নের মানে কি, যে মানে হচ্ছে যদি এইটা প্লাস হয় এটা মাইনাস হবে, অথবা এইটা মাইনাস হলে এটা প্লাস হবে, এরকম। আর এক্স ওয়াই তো অবভিয়াসলি থাকবে না। হ্যাঁ, ওকে। যদি এবার বলি উপবৃত্তের কথা, যদি বলি উপবৃত্তের কথা, উপবৃত্তের কেসটা হচ্ছে এমন যে এ তোমার ইকুয়াল হোক আর যা ইচ্ছা হোক ওইটা জানার কোনো বিষয় না, কিন্তু এ ও বি এর চিহ্ন সেম, এ ও বি এর চিহ্ন সেম। এটা তো ছোট শর্টকাট, এটা কাজে লাগে, এটা 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 শিখে দিবে এমনি। মানে এইটা যোগ হইলে এটাও যোগ, এটা বিয়োগ হইলে এটাও বিয়োগ, এবং এবং এক্স ওয়াই নাই, এবং অ্যাজ ইট ইজ এক্স ওয়াই নাই। যে কথাগুলো বলছো অনেক দামি কথা বলে দিলাম, ঠান্ডা মাথা মনোযোগ দিয়ে শুনিও, এক্স ওয়াই নেই। তুমি যখন ভার্সিটিতে ভর্তির জন্য অ্যাডমিশনের জন্য যাবা, যা দেখবা ভাইরা কি পড়ে তুমি সব আগের থেকে জানো, উল্টা আরো দেখবা, বলতে পারবা যে ভাই অমুক শর্টকাটটা পড়ার নাই, অমুক সূত্রটা একটু পড়ার নাই, এগুলো বলতে পারবা। তো দেখো আমরা এবার বাচ্চা শর্টকাট দিয়ে এটাকে অ্যানালাইসিস করি, এই কঠিনটা যাবো না। এখানে আমি দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনটাই মিলে, দেখো একটাই আছে, হয় এক্স স্কয়ার অথবা ওয়াই স্কয়ার। কোন ধরনের কনিক শেষ, একবারে শেষ। ঢাকা ভার্সিটিতে আসছে, দেখো 40 সেকেন্ড করে টাইম দেয় ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেনের জন্য, ডিরেক্টলি তুমি এটা 2 সেকেন্ডে পেরে যাবা। এক্স স্কয়ার নাই, আছে শুধু ওয়াই স্কয়ার, তারপরে পরাবৃত্ত শেষ, আর কোনো কথা নেই, এত অঙ্ক করা লাগবে না। কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং এ আসে, ধরো বুয়েটে দিল, ধরো কুয়েটে দিল, তখন কি করবা তুমি? তখন হচ্ছে কি এটা দেখাইতে হবে, এইটুকু দেখাইতে হবে, এবং ওই জন্য ওইটা করাই দিলাম, যাতে করে কিছু বলে রাখতে না পারো যে ভাইয়া পড়ায় নাই, সব পড়াই দিলাম। ক্লিয়ার আছে নট? ক্লিয়ার আছে অর নট? ওকে। এক্স ওয়াই কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে হয়, শুধু এক্স ওয়াই থাকলেও অধিবৃত্ত, শুধু এক্স ওয়াই থাকলে অধিবৃত্ত, এক্স ওয়াই ইকুয়াল টু সি হলে অধিবৃত্ত, এক্স ওয়াই ইকুয়াল টু মনে করো 5, এক্স ওয়াই ইকুয়াল টু 10, ওই সব ক্ষেত্রে অধিবৃত্ত। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা? এভরিথিং ইজ ক্লিয়ার অর নট? গাইস গাইস গাইস, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি তারপর চেষ্টা করছি তোমাদেরকে কি করার, জিনিসগুলো শিখতে পারছো কিনা ওটাই ইম্পর্টেন্ট হবে, যদি শিখতে পারো। আমি তোমাদেরকে এস থ্রি এর নিচে একটা দেখা যাচ্ছে না, এস থ্রি কোথায়? অধিবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত, এখানে হচ্ছে ডেল্টার মান এটাই হবে, এইচ স্কয়ার গ্রেটার দেন এবি হলে এরকম। যদি দেখো যে এ আর বি সমান না, এবং এই দুটোর চিহ্ন ভিন্ন, একটা প্লাস হলে একটা মাইনাস, অথবা একটা মাইনাস হলে একটা প্লাস, সেসব ক্ষেত্রে অধিবৃত্ত। যদি কখনো এরকম দেখো যে এক্স ওয়াই একসাথে গুণ করা, ওইসব ক্ষেত্রে বুঝবা তুমি এটা অধিবৃত্তই হবে। একসাথে গুণ করে ইকুয়াল টু 5, মানে করে এক্স ওয়াই ইকুয়াল টু 3, তার মানে অধিবৃত্ত, আর কিছু বুঝা লাগবে না। ওকে। এখন মনে করো আমি একটা তোমাদেরকে কোশ্চেন করতে দিব, একটা কোশ্চেন আমি দিব, তোমরা হচ্ছে কি অ্যানসার করবা, একটা কোশ্চেন তোমাকে দিব আমি, তুমি অ্যানসার করবা। y স্কয়ার মাইনাস 4y মাইনাস x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 2, এইটা কিসের সমীকরণ, কোন ধরনের কনিক? এটা তুমি হচ্ছে বাচ্চা শর্টকাট দিয়ে করো, আমরা তো বড় শর্টকাট দেখলামই, বাচ্চাটা দিয়ে করো, পিচ্চিগুলো দিয়ে লালগুলো ইউজ করে করো, এটা খুব দ্রুত বলতে হবে। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো। খুব জলদি, খুব জলদি। আমি তোমাদের কমেন্ট চেক করছি, একটু দ্রুত বলে ফেলো। এই সার্কেল কে লিখেছে? সবাই মিলে দেখি সার্কেল লিখলা, সবাই মিলে দেখি সার্কেল লিখলা। এই দেখো বৃত্তের ক্ষেত্রে হচ্ছে এ বি সমান আসে, আরে এরকম করলে হবে। y স্কয়ার সহগ কত, এখানে a এর মান কত, y স্কয়ার সহগ, a এর মান কত 1, y স্কয়ার সাথে 1, b এর মান কত, x স্কয়ার সহগ কত -1, a আর b কি সমান হলো, a আর b কি সমান হলো, বৃত্ত কেমনে হয়? এবার চিন্তা করো, তাড়াতাড়ি দেখো, এটা বৃত্ত না, প্রথম কথা বৃত্ত না।
আচ্ছা আমি বোধহয় একটু ই লিখেছি, আমি ভুলে এটাকে এ লিখেছি, এটাকে বি। ওয়াই এর সাথে তো বি থাকবে আর এক্স এর সাথে থাকবে হচ্ছে কি এ। এবার দেখে বলো, এবার দেখে বলো যে এখানে বি এর মান হচ্ছে 1, এটা হচ্ছে বি, বি এর মান হচ্ছে কি 1, আর এটা হচ্ছে কি এ, এর মান হচ্ছে -1। এবার দেখে বলো যে তোমার হচ্ছে কি এটা কি ধরনের হয়। এই তো কোপে স্টুডেন্ট আমার সব ঠান্ডা মাথা দেখো, এইখানে হচ্ছে কি এ আর বি সমান না, তার মানে এটা বৃত্ত না। ওকে, তার মানে এটা বৃত্ত না। এক্স স্কয়ার স্কয়ার অনেক কিছু আছে, এটা সরলরেখা নরমালি হয় না। এইবার দেখবো আমি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ যেহেতু সমান না, তাইলে এই তিনটায় আসবো। এখন পরাবৃত্ত কখন হবে, যখন নাকি অনলি এক্স স্কয়ার অথবা অনলি ওয়াই স্কয়ার। এখানে ওয়াই স্কয়ারও আছে এক্স স্কয়ার আছে, তার মানে পরাবৃত্ত বাদ। এরপরে আসি উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে এ আর বি এর চিহ্ন সেম হবে। এখানে এ এর চিহ্ন হচ্ছে কি, এটা হচ্ছে কি 1 -1, তার মানে কি, তার মানে এটা হচ্ছে কি প্লাস, এইটা মাইনাস, তার মানে চিহ্ন সেম না। উপবৃত্ত কাটা, অধিবৃত্ত এ আর বি এর চিহ্ন ভিন্ন, একটা প্লাস হলো আরেকটা মাইনাস, এইটা প্লাস হলো এটা মাইনাস, এটা মাইনাস হলো প্লাস, এই যেটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা অবভিয়াসলি কি হবে, অধিবৃত্ত হবে। এগুলো কাটতে হবে। এটা হচ্ছে কি সুপার শর্টকাট, যেটা দেখা যাক এখন। দেখো ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার। এই ভাইয়ার গলা কি গলা না আরো পড়ান ভাইয়া, মানে কি আমি গরম পানি খেতে খেতে আমার ফ্লাস্ক শেষ। শীতের রাতে মানুষ কম্বল গায়ে দিয়ে থাকে আর আমি এখানে ঘামছি। তোমরা যদি আমাকে দেখতা সামন থেকে। ওকে গাইস, এরপরে আরেকটা পার্ট আছে, ছোট্ট পার্ট, শেষ হয়নি এখন, একটুখানি লাইক আর 5 মিনিট লাগবে মনে হয়, 5 মিনিট বা 6 মিনিট এরকম কিছু। দেখো সরলরেখাতে গেল, এই সবগুলো কনসেপ্ট তো ক্লিয়ার, একদম ফাটাফাটি লেভেলে ক্লিয়ার। কাম অন, ইয়েস অর নো? থ্যাংক ইউ। আসি এর পরের পড়ায় আসি, এর পরের পড়াটায় আসি। এরপরে আমরা এখন পরাবৃত্ত স্টার্ট করে দিব, বাট একদম ডিটেইলে যাব না, কিন্তু যা শেখাবো এটা তোমার খুব কাজে লাগবে। এখন থেকে যদি মনোযোগ দিয়ে না শুনতে পারো, পরাবৃত্ত পুরো চ্যাপ্টার ঝামেলা পড়বা। ওকে, এটা হয়তো বা কালকে ক্লাসটা বলা উচিত ছিল, মানে তোমাদের সহজ হতো, বাট একটু বলে ফেলি। দেখো পরাবৃত্ত জাস্ট স্টার্টিং, একদম বেসিক টুকু পড়াবো, ওই ফিলিং না, এখন যেগুলো ঠিক অঙ্কে লাগবে আর কি ওইরকম। পরাবৃত্ত ফিলিংস মোটামুটি পড়া শেষ, আর নাই ফিলিংস। পরাবৃত্ত 6.1 এর যে চ্যাপ্টারটা, ওটার ছোট একটু কনসেপ্ট। অধিবৃত্তে xy থাকবে, হ্যাঁ, মানে xy ইকুয়াল টু 5 যদি লেখা থাকে বুঝতে হবে এটা অধিবৃত্ত, এরকম আর কি। অধিবৃত্তে বিশাল গুপ্তকে বললাম, অধিবৃত্তে xy থাকবে। দেখো পরাবৃত্তের ক্ষেত্রে তুমি দুইটা পয়েন্ট মাথায় রাখবা, পরাবৃত্তের ক্ষেত্রে তুমি দুইটা পয়েন্ট মাথায় রাখবা, পয়েন্টগুলো লিখো, তাড়াতাড়ি খাতায় লিখো। প্রথম পয়েন্ট, প্রথম 1 নম্বর পয়েন্ট, যেই চলকের পাওয়ার 1 সেই চলকের দিকে হা করে থাকবে। হচ্ছে পয়েন্ট 1। পয়েন্ট 2 যেটা, পয়েন্ট 2টা হচ্ছে এ ধনাত্মক হলে, আমি বলছি এ কে, আমি একটু পরে বলবো, এ ধনাত্মক হলে ধনাত্মক চলকের দিকে হা, এ ঋণাত্মক হলে ঋণাত্মক চলকের দিকে হা করবে। ওকে, এই কথাটা একটু লিখো, আমি এখন বোঝাচ্ছি যে কি বুঝালাম এবং এটাতে লাভ কি হবে। থ্যাংক ইউ যে কৃতজ্ঞতা জানিয়েছো উমেদা বসন। ওকে, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে তোমরা এত রাত করে আরাম করে কম্বলের নিচে না ঘুমায় কষ্ট করে ক্লাসগুলো শুনছো।
কেমিস্ট্রি ক্লাস স্টার্ট হয়েছে মানে কি? কেমিস্ট্রি কি এখন 11:30টায়? দেখো দেখো দেখো, অঙ্ক প্রায় শেষ। লাস্ট, আজকে যে লাস্ট টপিক, কথা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নরমালি দুই টাইপের হয়। পরাবৃত্তের সমীকরণ নরমালি হচ্ছে দুই টাইপের হয়। ওকে, কি কি টাইপের সমীকরণ? একটা টাইপের সমীকরণ হচ্ছে গিয়ে এরকম যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, ওই যে আমরা আগে সরলরেখার সমীকরণ করেছি না, y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখার ক্ষেত্রে। এখন যদি পরাবৃত্তের কথা চিন্তা করি, পরাবৃত্তে কি জানি শিখে আসছিলাম যে হয় y স্কয়ার থাকবে অথবা x স্কয়ার থাকবে, এটা তো পরাবৃত্ত, তাহলে এই যে শুধুমাত্র y স্কয়ার আছে। এখন বললো ভাইয়া আপনি তো y স্কয়ারের কথাই খালি বলেন, বলেছেন অথবা y স্কয়ার না থাকে x স্কয়ার থাকতে পারে, সেই ক্ষেত্রে কেমনে কি? সেই ক্ষেত্রে হচ্ছে এমনি থাকবে x স্কয়ার ইকুয়াল টু 4ay। এই দুই টাইপের সমীকরণ হয় পরাবৃত্তের ক্ষেত্রে। সমীকরণ হয় হচ্ছে এই দুই টাইপের, হয় y স্কয়ার থাকে অথবা x স্কয়ার থাকে। ওকে, দেখো এই কথা ক্লিয়ার কিনা? হয় y স্কয়ার থাকবে অথবা x স্কয়ার থাকবে। দেখো দেখো দেখো, কনিক শেষ করতে কয়টা ক্লাস লাগবে? এটা প্রায় 6টা ক্লাস তো লাগবে মিনিমাম, 6টা ক্লাস লাগবে মিনিমাম, বা 6টা। আমি চেষ্টা করবো তো ক্লিয়ার করা যায়, কম টাইমের মধ্যে যত বেশি তোমাদেরকে আউটপুট দিয়ে দেওয়া আমি চেষ্টা করবো। ওকে, ঠান্ডা একদম রিল্যাক্স থাকো, আমাকে মানে ওটা নিয়ে টেনশনই করা লাগবে না, তুমি কম টাইমে বেশি শিখবাই, এটা আপাতত থাকো, শিওর থাকো। দেখো এখন y স্কয়ার ইকুয়াল টু 4x, এইটা একটা, x স্কয়ার ইকুয়াল টু 4y এটা আরেকটা। এখন কথা হচ্ছে যে এখানে আমি ছবি কেমনে আঁকবো? আমি এই যে সমীকরণ দেখে কেমনে ছবি আঁকতে পারি? y স্কয়ার ইকুয়াল টু 4x এর আন্ডারে দুই ধরনের ছবি আসে। ওকে, কি কি? এই মনে করো এটা ধরো একটা অক্ষ দিলাম এমনি, আর এটার জন্য ধরো আরেকটা দিলাম, দুইটা ফরম্যাটে ছবি আঁকতে পারবো। বা আমি যদি একটু করে ফেলি, আচ্ছা তার নিচে নিচে আঁকি, নিচে মোটামুটি জায়গা আছে। আর এটা দিলাম আরেকটা। ওকে, তারপরে দেখো এই ক্ষেত্রে আমি দুইটা দিব। কথা হচ্ছে গিয়ে যে দেখো যেই চলকের পাওয়ার 1, এইখানে আমাকে বলো চলক আছে দুইটা, একটা হচ্ছে x একটা y, কার পাওয়ার 1? বলেছে যেই চলকের পাওয়ার 1, এই সমীকরণে কার পাওয়ার 1? x এর পাওয়ার 1 না, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, যেই চলকের পাওয়ার 1 মানে x এর কথা বলছে, সেই চলকের দিকে এইখানে কি x অক্ষ, এখানে কি y অক্ষ না, এইদিকে -x এদিকে -y, ঠিক তো? বলেছে সেই চলকের দিকে হা করবে, মানে এই যে পরাবৃত্ত তো আমরা একটু আগে দেখে আসলাম, এমন করা থাকে, এমন হয়ে থাকে চেহারা। কথা হচ্ছে এই দেখো হা করে আছে, যদি এরকম হা, মনে করো যদি এরকম করে তাকায়, এই একটা মাছ আঁকো, ছোটবেলায় না মাছ আঁকতো তোমরা এমনি এমনি, এই দেখো হা করে আছে। ওকে, অনেকটা ওই টাইপের, অনেকটা ওই টাইপের। তাহলে যদি একটু সিম্পলি বলতে চাই, যেই চলকের পাওয়ার 1 সেই চলকের দিকে, মানে x অক্ষের দিকে বা এই দিকে, এই দিকে হা করে থাকবে অথবা এই দিকে হা করে থাকবে এমনি। এখন ঠিক কোন দিকে, এমনে নাকি এমনে, ওইটা বলেছে। a যদি ধনাত্মক হয় তাহলে ধনাত্মক দিকে হা করে থাকবে। মনে করো যদি এমন হয় যে a এর মান, এই কেসে ধরে নিলাম যে a গ্রেটার দ্যান 0, a ধনাত্মক, তখন বুঝতে হবে যে এই যেহেতু ধনাত্মক তাহলে প্লাস x যেদিকে, এই দিকে হা করে থাকবে। দেখো বুঝো কিনা? যদি মনে করি যে না ভাই a লেস দ্যান 0 দেই, a ঋণাত্মক দেই, সেই ক্ষেত্রে দেখো এটা আমার প্লাস y, এটা তো মাইনাস y, মাইনাস x, এটা হচ্ছে প্লাস x। যেহেতু a ঋণাত্মক, তাহলে ঋণাত্মক চলকের দিকে, এখানে চলক কোনটা x, ওইটার ঋণাত্মক দিকে, মানে এই দিকে এই হা করে থাকবে। ঠিকঠাক সবকিছু? যদি এবার বলি এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে সেম জিনিসপাতি, যদি a গ্রেটার দ্যান 0 হয়, যদি a গ্রেটার দ্যান 0 হয়, তখন দেখো আমার এখানে কি বলেছে, যেই চলকের পাওয়ার 1, এইটার মধ্যে পাওয়ার 1 কার? পাওয়ার 1 হচ্ছে কি এইটা, যেই চলকের পাওয়ার 1 মানে y এর দিকে হা করবে, হয় উপরের দিকে এরকম করে থাকবে অথবা নিচের দিকে এমন করে থাকবে। এখন কোন দিকে বলেছে যে a যদি বড় হয় তাহলে প্লাসের দিকে, এটা হচ্ছে প্লাস y, এটা হচ্ছে কি মাইনাস y। a যেহেতু বড়, একের চেয়ে বড় মানে ধনাত্মক, তাহলে প্লাস y এর দিকে হা করবে, এই দেখো, বুঝতে পারছো? আর যদি দেখো যদি হয় a ঋণাত্মক হয়, যদি মনে করো কোনো কারণে a হলো ঋণাত্মক, তখন হবে কি, যেহেতু y চলক, এখানে y পাওয়ার 1 হলো চলক, সেই ক্ষেত্রে উপরে তো প্লাস y, নিচে তো মাইনাস y, এই যেহেতু ঋণাত্মক তাহলে মাইনাস y এর দিকে হা করবে। দেখো কথা ক্লিয়ার কিনা? এই কথা ক্লিয়ার কিনা? এটাই আজকে শেষ টপিক এবং মোটামুটি বলা যায় শেষ। একদম ক্লিয়ার? একটু জানাতে হবে কষ্ট করে।
দেখো, ইজ এভরিথিং ওকে অর নট গাইস? কাম অন কাম অন। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আমার আগে করে ফেলেছো, থ্যাংক ইউ। না, যারা আগে করেছো বা আগে পারো ওই জিনিসটা, ওদের জন্য তো ইজি হবে। আচ্ছা, তাহলে হাই, যারা হাই দিচ্ছ সবাইকে এই পর্যন্তই, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমি একটু পরে হচ্ছে গিয়ে তোমার এখানে একটা পোস্ট দিব, মানে এই উইকে আরো যে ইনশাল্লাহ 2টা ক্লাস নিব, আজকেরটা সহ 3টা ক্লাস মোটমাট। ওই 3টা ক্লাসের যত রকমের প্রবলেম তুমি ওই পোস্টের নিচে দিয়ে দিবা, পোস্টের কমেন্ট হিসাবে তুমি অ্যাড করবা যে ভাইয়া অমুক ক্লাসে এই জিনিসটা একটু কঠিন কঠিন লাগে। তো ধরো তোমার কোনো বন্ধু এসে বুঝাই দিল, অথবা যদি আমার মনে হয় যে এটা বলা উচিত আমি বলে দিলাম, এমনি এমনি সবাই একটা কোঅপারেটিভলি হেল্প করবে। এই গ্রুপে অনেক মানুষ আছে, মোটামুটি কয়েকশো মানুষ আছে, সবাই তোমাকে হেল্প করলে একটা গুড এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। ওকে, আর ছোট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিও কিন্তু, কেমন? ওকে, হ্যালো, সি ইউ, ভালো থাকো, গুড নাইট।